শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ওকে। আজকে আমরা এখন শুরু করি আমাদের অ্যাজ এ সেড যে আমরা হচ্ছে ক্লিপস টফেল বা ইংলিশ ভাইয়া ক্লাসগুলো সাউন্ডটা একেবারে কম হচ্ছে। দেন ঠিক করতে দেন। এখন শোনা যায় বেটার? জি ভাইয়া, মোটামুটি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসটা কালকে মিস করছি। ওইটার হচ্ছে মেকআপ ক্লাস একটা দিব, সেটা হচ্ছে আগামীকাল বা রবিবার। হ্যাঁ, গতকাল যে ম্যাথ ক্লাসটা মিস করছি ওটা হচ্ছে আগামীকাল রবিবার আমরা মেকআপ করবো রাত 9:30টায় ক্লাস। ঠিক আছে? আজকে ইংলিশ ক্লাস ছিল, ওটা হচ্ছে আমরা আজকের মতো করতেছি। আচ্ছা, তো ক্লিপস টফেল থেকে আমরা শুরু করি। আমরা হচ্ছে 212 পেজ পর্যন্ত কভার করছিলাম। তো 212-র পরের যে টপিকটা সেটা থেকে আসলে স্টার্ট করি, দ্যাট ইজ ইললজিক্যাল পার্টিসিপিয়াল মডিফায়ার। এত কঠিন করে জিনিসটা মনে রাখার কোনো দরকার নাই। খুব সহজে বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বলে। ঠিক আছে? এটাকে খুব সহজভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার্স বা ড্যাংলিং পার্টিসিপলস। এটা কি? ড্যাংলিং জিনিসটা কি? ড্যাংলিং মানে হচ্ছে কোনো একটা জিনিস ঝুলতেছে। ঠিক আছে? তো ড্যাংলিং মডিফায়ার বা ড্যাংলিং পার্টিসিপল হচ্ছে কোনো একটা জিনিস ঝুলতেছে এবং এটা কার সেটা ক্লিয়ার না আর কি। ঠিক আছে? এই যে ঝুলন্ত একটা জিনিস, এই ঝুলন্ত জিনিসটা আসলে কার সেই জিনিসটা আসলে ক্লিয়ার না আর কি। ঠিক আছে? এক্সাম্পল দিয়ে আমরা খুব ভালো মতন বুঝতে পারবো। দেখেন, ইনকারেক্ট কি বলছে 213-র একেবারে শুরুতে, আফটার জাম্পিং আউট অফ এ বোট দ্য শার্ক বিট দ্য ম্যান। মানে কি? আফটার জাম্পিং আউট অফ এ বোট দ্য শার্ক বিট এ ম্যান, তার মানে কি বুঝাচ্ছে না যে শার্কটা হচ্ছে বোট থেকে জাম্প দিছে, তারপরে হচ্ছে মানুষটাকে কামড় দিছে? মানে ব্যাপারটা তো আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মানুষটা হচ্ছে বোটটা থেকে নামছে, জাম্প আউট করছে, করার পরে হচ্ছে শার্কের কামড় খাইছে। ঠিক আছে? তো দেখেন, এই যে আফটার জাম্পিং আউট অফ এ বোট, এই ক্লজটা এখানে ড্যাংলিং আর কি। ঠিক আছে? আমরা আসলে বুঝতেছি না যে এটা হচ্ছে কাকে মিন করতেছে আর কি। ঠিক আছে? আমরা আসলে বুঝতেছি না যে এটা কাকে মিন করতেছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে এখন ক্লিয়ার না আর কি। তো এই টাইপের মডিফায়ারকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার এবং এটাকে ঠিকভাবে সাজাইতে হবে। ঠিক আছে? আফটার জাম্পিং আউট অফ এ বোট, আফটার জাম্পিং আউট অফ এ বোট বলতে যাকে বুঝাইছে, যেই সাবজেক্টটাকে বুঝাইছে সেই সাবজেক্টটা ইমিডিয়েটলি থাকতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে এটা সাবজেক্ট কোনটা ওইটা বুঝতে সমস্যা হবে। এই যে দেখেন কারেক্ট করে দিচ্ছে কিভাবে, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান ওয়াজ বিটেন বাই এ শার্ক। এখন ঠিক আছে, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দি ম্যান ওয়াজ বিটেন বাই এ শার্ক। তো এখন বোঝাচ্ছে যে এখানে দি ম্যানকে বুঝাইতেছে যে জাম্প আউট অফ দ্য বোট করছে। আফটার জাম্পিং আউট অফ দ্য বোট বলতে এখানে দি ম্যানের একটা কর্মকাণ্ডকে বুঝাইছে। ঠিক আছে? তো আমাদের এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে যে এই টাইপের মডিফায়ার বা এরকম ড্যাংলিং ক্লজ যদি থাকে, হ্যাঁ, মানে কমার পরপর যাতে যে সাবজেক্টটাকে বুঝাইতেছে যে এই কাজটা করছে সাবজেক্টটা যাতে কমার পরপর থাকে, আদারওয়াইজ হচ্ছে মিনিং খুবই উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে? আমরা আছেন এরকম আরো অনেক কিছু দেখি, আরো অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, আফটার প্রিপেয়ারিং দ্য ডিনার মিশেল উইল রিড এ বুক। এটা পারফেক্টলি ফাইন একটা জিনিস। কি বুঝাচ্ছে? যে ডিনার প্রিপেয়ার করার পরে মিশেল হচ্ছে একটা বই পড়বে। বাই ওয়ার্কিং এ 10 hour ডে ফর 4 days উই ক্যান হ্যাভ এ লং উইকেন্ড। এটা ক্লিয়ার, মানে 10 ঘন্টা কাজ করবে প্রতিদিন, 4 দিন টোটাল। কারা করবে? আমরা করব। বাই ওয়ার্কিং এ 10 hour ডে ফর 4 hours, কমা, তারপরে উই, তার মানে উই আমরা এই কাজটা করব বুঝাচ্ছে। While reviewing for the test, Marcia realized that she had forgotten to study the use of participial phrases. তাহলে এই যে দেখেন, while reviewing for the test এর পর দিচ্ছে মার্সিয়া। তো এখন বুঝতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, এই ক্লজটা দিয়ে মার্সিয়ার কর্মকাণ্ডটাকে বুঝাই দিচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। এরকম আরো এক্সাম্পল দেখেন, প্র্যাকটিসিং হার সুইং এভরিডে ট্রিশিয়া হোপস টু গেট আ জব। তার মানে কে প্র্যাকটিস করে এভরিডে? ট্রিশিয়া করে। ঠিক আছে? হ্যাভিং এ টেরিবল টুথেক ফেলিপে কল্ড দ্য ডেন্টিস্ট। ঠিক আছে? কার অনেক দাঁত ব্যথা ছিল? ফেলিপের ছিল।
হ্যাঁ, ফিনিশিং দ্য লেটার লেটার টু নাইট, স্যালি উইল মেইল ইট টুমরো মর্নিং। তাহলে আজকে দিন শেষে কে লেটারটা লেখা শেষ করবে? স্যালি করবে, ঠিক আছে। তো এই টাইপের ক্লজের পর পর, কমার পর পর যাতে আমাদের সাবজেক্ট বসে, বেসিক সামারি হচ্ছে এটি, ঠিক আছে। হ্যাঁ, এরকম আরো অনেক এক্সাম্পল আছে, আপনারা দেখেন এখানে, অত দেখাচ্ছে না, ঠিক আছে। মানে মেইন জিনিস হচ্ছে আমাদের সাবজেক্টটা যাতে ঠিক মতো বুঝাইতে পারি। এখানে এই যে দেখেন আরো এক্সাম্পল আছে, ইললজিক্যাল এক্সাম্পল। অ্যাটাক বাই অ্যান অ্যাংরি মব, দ্য গ্যাসেস ইন দ্য থ্রোট ওয়্যার লাইফ থ্রেটেনিং, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, অ্যাটাক বাই অ্যান অ্যাংরি মব, তার মানে অ্যাংরি মব বা অ্যাংরি জনতা হচ্ছে একজনকে অ্যাটাক করছে বুঝাইতেছে প্রথম ক্লজে, ড্যাংলিং ক্লজে। তারপরে কি বলছে? দ্য গ্যাসেস ইন দ্য থ্রোট ওয়্যার লাইফ থ্রেটেনিং। গ্যাসেস মানে থ্রোট, গলায় হচ্ছে কেটে গেছে, গ্যাস তৈরি হয়েছে, ওগুলি ছিল লাইফ থ্রেটেনিং। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখেন, অ্যাটাক বাই অ্যান অ্যাংরি মব, দ্য গ্যাসেস ইন দ্য থ্রোট ওয়্যার লাইফ থ্রেটেনিং, বুঝলাম, কিন্তু কার, কে অ্যাংরি মব দ্বারা অ্যাটাক হয়েছে, এবং এই যে গ্যাসেস ইন দ্য থ্রোট, এটা কার? এখানে সাবজেক্ট নাই আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো এটা প্রপারলি করার জন্য দেখেন কারেক্ট ভার্সন দিচ্ছে, অ্যাটাক বাই অ্যান অ্যাংরি মব, দ্য বয় সাফার্ড লাইফ থ্রেটেনিং গ্যাসেস ইন হিজ থ্রোট। তো এই যে দেখেন সাবজেক্টটা সাপ্লাই দেওয়া হয়েছে এখানে, এবং প্রপারলি প্লেস করা হয়েছে কমার পর পর, যাতে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অ্যাংরি মব দ্বারা অ্যাটাক হয়েছে বয়টা, এবং ও হচ্ছে লাইফ থ্রেটেনিং গ্যাসেস সাফার করছে, ঠিক আছে। আরো আছেন এরকম, দেখি আমরা। ইললজিক্যাল কি বলছো দেখেন, হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার্স। অ্যাপ্রিহেন্ড মানে কি? অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে ধরা, ঠিক আছে। তো হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড মানে কি? যে ধরছে। হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার্স, দে ওয়্যার হুইস্কড অফ টু এফবিআই হেডকোয়ার্টার্স বাই দ্য সিকিউরিটি গার্ডস, ঠিক আছে। এখানে দেখেন, এখানে এই যে দেটা, হ্যাঁ, দেটা মিসপ্লেসড ভাবে বসানো হয়েছে। এখানে দে বলতে বুঝাইতেছে হাইজ্যাকারদের, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার, তার মানে কি বোঝাচ্ছে? যে হাইজ্যাকারদের ধরার পর, ঠিক তাই না? হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার, হাইজ্যাকারদের ধরার পর, দে ওয়্যার উইস্ক তো হবে না, ঠিক আছে। হাইজ্যাকারদের ধরার পর, তাহলে হাইজ্যাকারদের কারা ধরছে? আমার বলতে হবে যে হাইজ্যাকারদের ধরার পর যে ধরছে সে এই কাজটা করছে, রাইট। তো এখানে দেখেন, দে ওয়্যার উইস্কড অফ টু এফবিআই হেডকোয়ার্টার্স বাই দ্য সিকিউরিটি গার্ডস। এখানে সমস্যা আছে, সমস্যা হচ্ছে সিকিউরিটি গার্ড সবার পরে আসছে, এটাকে হচ্ছে আমার উপরে নিয়ে আসতে হবে, কারণ অ্যারেস্টটা, অ্যাপ্রিহেন্ডটা করছে সিকিউরিটি গার্ডরা। তো কারেক্ট ভার্সন দেখেন কি বলছে, হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার্স, দ্য সিকিউরিটি গার্ডস উইস্ক দেম অফ টু এফবিআই হেডকোয়ার্টার্স। এখন ঠিকঠাক আছে। কমার পর পর যে সাবজেক্টটা ক্লজ দ্বারা মিন করছে, যে ক্লজ মানে ওই ক্লজের সাবজেক্টটা যে ছিল তাকে পরপর নিয়ে আসা হয়েছে। হ্যাভিং অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার্স, তার মানে হাইজ্যাকারদের ধরার পর সিকিউরিটি গার্ডরা ওদের হচ্ছে উইস্কড অফ মানে হচ্ছে তাড়ায় তাড়ায় নিয়ে যাচ্ছে আর কি, এফবিআই হেডকোয়ার্টারে নিয়ে গেছে, ঠিক আছে। ওকে, অর এটাকে অন্যভাবে বলতে পারি, আমি যদি হাইজ্যাকারদের ওইভাবে রাখতে চাই, হ্যাভিং বিন অ্যাপ্রিহেন্ডেড দ্য হাইজ্যাকার্স ওয়্যার উইস্কড অফ টু এফবিআই হেডকোয়ার্টার্স বাই দ্য সিকিউরিটি গার্ডস। হ্যাভিং বিন অ্যাপ্রিহেন্ডেড মানে হচ্ছে ধরা খাওয়ার পর হাইজ্যাকারদের এফবিআই হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছিল সিকিউরিটি গার্ডদের দ্বারা। তো হ্যাভিং বিন অ্যাপ্রিহেন্ডেড যদি বলি, তাহলে হ্যাভিং বিন অ্যাপ্রিহেন্ডেড মানে কে ধরা খাইছে? হাইজ্যাকাররা ধরা খাইছে, রাইট। তো এরপর হচ্ছে কমার পর পর দেখেন হাইজ্যাকাররা বসছে। এখন এখানেও হচ্ছে আবার মডিফায়ার, ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে সব সময়, ঠিক আছে, যে আমরা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার দিয়ে ক্লজটা দিয়ে কারে বুঝাইতেছি, ঠিক আছে। যাকে বুঝাইছি সে হচ্ছে আমাদের পরপর বসবে আর কি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আরো এক্সাম্পল দেখি। বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং, এ পোয়েম ওয়াজ রিসাইটেড। এখানে ঝামেলা কি দেখেন, বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং এ পোয়েম ওয়াজ রিসাইটেড, ভালো কথা, বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং এ পোয়েম ওয়াজ রিসাইটেড, এই কাজগুলি কে করছে? ঠিক না? কাজগুলি কে করছে সেটা তো ক্লিয়ার না এখন। গানই বা কে গাইছে, পোয়েমে বা কে রিসাইট করছে? তো দেখেন কারেক্টলি বলছে, বিফোর সিঙ্গিং দ্য স্কুল সং দি স্টুডেন্টস রিসাইটেড এ পোয়েম। তার মানে স্কুল সংটা গাওয়ার আগে স্টুডেন্টরা হচ্ছে একটা পোয়েম আবৃত্তি করছে, ঠিক আছে। পরেরটা দেখেন, গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম, কমা, এখান থেকেই বুঝতে পারতেছি যে যেহেতু বলছে গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম, হ্যাঁ, তার মানে হচ্ছে যে গাইড করছে সে হচ্ছে বসবে, ঠিক আছে।
গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম মানে যে গাইড করতেছিল, যে গাইডটা ছিল সেই সাবজেক্টটা কমার পর পর বসতে হবে, কিন্তু এখানে দেখেন ভুল কি করছে। গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম স্পেশাল এক্সপ্লেনেশন ওয়াজ গিভেন বাই দ্য ডিরেক্টর। না, এটা হবে না, ঠিক আছে? এভাবে বলাইলে হবে না, বলতে হবে যে গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম দ্য ডিরেক্টর গেভ আস এ স্পেশাল এক্সপ্লেনেশন। মানে সাবজেক্ট যেটা, সাবজেক্টটা হচ্ছে কমার একেবারে পর পর বসাইতে হবে, ঠিক আছে? এখানে কোনো ধানাই পানাই করা যাবে না, কোনো প্যাসিভ সেন্টেন্স করে আমি হচ্ছে সাবজেক্টকে পরে নিয়ে গেলাম, ঠিক আছে, এই টাইপের কিছু করা যাবে না। এরকম ড্যাংলিং ক্লজ যদি থাকে যে দেখেন গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম, হ্যাঁ, তাহলে এর পর পর হচ্ছে আমার বসাইতে হবে যে কে গাইড করছে তাকে, ঠিক আছে? তো গাইডিং আস থ্রু দ্য মিউজিয়াম হচ্ছে কমা দ্য ডিরেক্টর গেভ আস এ স্পেশাল এক্সপ্লেনেশন, কারণ ডিরেক্টর হচ্ছে গাইড করছে, তো ডিরেক্টরকে কমার পর পর বসানো হয়েছে, ঠিক আছে? ওকে, তো আসলে আমরা এখন খুব ইম্পর্টেন্ট এই এক্সারসাইজটা করি, এক্সারসাইজ 47। আমাদের হচ্ছে জিনিসগুলি ভুল আছে, এটাকে হচ্ছে আমার কারেক্ট করতে হবে, ঠিক আছে? আসুন দেখি। Being thoroughly dissatisfied with the picture, it was hidden in the closet. এটার সমস্যা কি বলুন? Anybody? Being thoroughly dissatisfied with the picture, তার মানে অনেক অসন্তুষ্ট হয়ে পিকচারটি দ্বারা, তো কে অসন্তুষ্ট হয়েছে? thoroughly dissatisfied কে হয়েছে? ও তো এখানে নাই। It was hidden in the closet বলছে, এখানে ইট দেখেন কমার পর পর যে ইট আসছে, এই ইট দিয়ে তো পিকচারকে বুঝাইতেছে, ঠিক আছে? কিন্তু পিকচার তো এখানে সাবজেক্ট না। বিং thoroughly dissatisfied with the picture, তো thoroughly dissatisfied কে হয়েছিল? ইউ ডোন্ট নো, রাইট? তো এখানে হচ্ছে আপনার একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, বলতে হবে যে বিং thoroughly dissatisfied with the picture, রহিম hid it in the closet, এরকম কিছু একটা, ঠিক আছে? বিং thoroughly dissatisfied with the picture, রহিম hid it in the closet, মানে অনেক পিকচারটা দ্বারা অনেক ডিসস্যাটিসফাইড হয়ে রহিম এটাকে ক্লোজেটে হাইড করে রাখছে। একটা করাই দিলাম, এখন দেখেন আপনারা প্যাটার্নটা ধরতে পারবেন, আরো চেষ্টা করুন। দেখেন, সিইং দ্য অ্যাডভান্সিং আর্মি, অল ভ্যালুয়েবলস ওয়্যার হিডেন আন্ডার দ্য স্টেয়ারওয়েল। কি সমস্যা এখানে? কেউ একজন বলুন, এনিবডি? এনিবডি? দেখেন, সিইং দ্য অ্যাডভান্সিং আর্মি, তার মানে অ্যাডভান্সিং আর্মিকে দেখে সব মূল্যবান জিনিসপত্র হাইড করে রাখা হইল। বাংলা করেন, ঠিক আছে? আপনাদের বলি, আপনারা যদি ইংলিশ না পারেন কোনো সমস্যা নেই, বাংলা করে ইংলিশ পড়ার চেষ্টা করেন। 2 নম্বর সেন্টেন্সটা পড়ে বুঝেন কি বলছে। সিইং দ্য অ্যাডভান্সিং আর্মি, অল ভ্যালুয়েবলস ওয়্যার হিডেন আন্ডার দ্য স্টেয়ারওয়েল, মানে কি? সিইং দ্য অ্যাডভান্সিং আর্মি মানে অ্যাডভান্সিং আর্মিকে দেখে সব মূল্যবান জিনিসপত্র, হ্যাঁ, সিঁড়ির নিচে হাইড করে রাখা হলো। প্যাসিভ ভয়েসে বলছে ওয়্যার হিডেন আন্ডার। ভাই, সিইং দ্য অ্যাডভান্সিং আর্মি মানে অ্যাডভান্সিং আর্মিকে দেখে কে দেখছে? তাকে তো পরপর আনতে হবে, রাইট? কমার পরপর সেই সাবজেক্টটাকে আনতে হবে। তো আমাদের বলতে হবে যে ফর ইনস্টেন্স সিইং দ্য অ্যাডভান্সিং আর্মি, দ্য ভিলেজার্স হিড অল ভ্যালুয়েবলস আন্ডার দ্য স্টেয়ারওয়েল, ঠিক আছে? আমার হচ্ছে প্রপার সাবজেক্ট নিয়ে আসতে হবে এবং সাবজেক্টটাকে হচ্ছে, হ্যাঁ, ক্লজের পরপর কমার পরপর বসাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এবার বলেন 3 নাম্বারটা কেউ বলেন। প্লাঞ্জিং ইনটু দ্য ওয়াটার মানে পানিতে ঝাঁপ দিয়ে দ্য ড্রাউনিং চাইল্ড ওয়াজ রেস্কিউড। প্লাঞ্জিং ইনটু দ্য ওয়াটার মানে পানিতে ঝাঁপ দিয়ে, তারপরে বলছে কমার পরপর বলছে দ্য ড্রাউনিং চাইল্ড ওয়াজ রেস্কিউড। ভাই, পানিতে ঝাঁপ তো ড্রাউনিং চাইল্ড দেয় নাই, পানিতে ঝাঁপ অন্য কেউ দিছে, দিয়ে হচ্ছে ড্রাউনিং চাইল্ডকে বাঁচাইছে, রাইট? তো এইভাবে হচ্ছে সেন্টেন্সটা রাখলে এটা হবে না। প্লাঞ্জিং ইনটু দ্য ওয়াটার, পানিতে ঝাঁপ দিয়ে, হ্যাঁ, ডুবন্ত শিশুটা উদ্ধার করা হলো। সেন্টেন্সটা এখন হচ্ছে এরকম না, বলতে হবে যে পানিতে ঝাঁপ দিয়ে রহিম উদ্ধার করলো ডুবন্ত ছেলেটিকে। তো আমার কি বলতে হবে যে প্লাঞ্জিং ইনটু দ্য ওয়াটার, রহিম রেস্কিউড দ্য ড্রাউনিং চাইল্ড। আপনারা কি ক্লিয়ার? বুঝতেছেন তো নাকি? পার্টিসিপেশন? জি জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতেছি। পরেরটা দেখেন, ক্রিটিসাইজিং দ্য ডিফেন্ডেন্ট ফর হিজ ক্রুয়েল বিহেভিয়ার, দ্য সেন্টেন্স ওয়াজ হ্যান্ডেড ডাউন বাই দ্য জাজ। এটা ঠিক করুন তো, এটা ইজি আছে, বলুন কি হবে। দেখেন, একটু হিন্ট দিয়ে দিই। ক্রিটিসাইজিং দ্য ডিফেন্ডেন্ট ফর হিজ ক্রুয়েল বিহেভিয়ার মানে The judge handed down the sentences. ভেরি Sentence. এক্সেলেন্ট, ঠিক আছে, এক্সেলেন্ট। ক্রিটিসাইজিং দ্য ডিফেন্ডেন্ট, তার মানে কে ক্রিটিসাইজ করছে ভাই? যে ক্রিটিসাইজ করছে তারও তো বসাইতে হবে, ঠিক না? ক্রিটিসাইজিং দ্য ডিফেন্ডেন্ট, তো এখানে হচ্ছে আমার যে ক্রিটিসাইজ করছে তারে হচ্ছে বসাইতে হবে, ঠিক আছে? তো বলতে হবে ক্রিটিসাইজিং দ্য ডিফেন্ডেন্ট ফর হিজ ক্রুয়েল বিহেভিয়ার,
The judge handed down the sentence. After painting the car, it was given to the man's wife by the man. কি হবে এখানে? After painting the car, কে পেইন্ট করছে? ম্যান পেইন্ট করছে। তো বলতে হবে after painting the car, the man I mean, gave it to his wife. ঠিক আছে, ভেরি সিম্পল, কঠিন করার কোনো দরকার নেই। Being an early riser, it was easy for Edna to adjust to her company's new summer schedule. কি বলবেন এটা? বলেন। বিং অ্যান আর্লি রাইজার, ইট ওয়াজ ইজি ফর এডনা, না এমনি বললে হবে না। এডনাকে হচ্ছে পরপর নিয়ে আসতে হবে, কমার পরেই। তো এডনাকে হচ্ছে কমার পরেই এনে বলেন কিভাবে সাজাবেন। বিং অ্যান আর্লি রাইজার, এডনা, এভাবে সাজাইতে হবে। বুঝছেন? বলেন কিভাবে সাজাবেন। সহজ এটা, ঠিক আছে। বলতে পারেন যে বিং অ্যান আর্লি রাইজার, এডনা ইজিলি অ্যাডজাস্টেড টু হার নিউ কোম্পানিজ সামার স্কেডিউল। বলা যায় না? কোম্পানিজ নিউ সামার স্কেডিউল, ঠিক আছে। ইট ওয়াজ ইজি ফর এডনা টু অ্যাডজাস্ট, তার মানে কি এডনার জন্য এটা সহজ ছিল। এটা এত কঠিন করে তো বলার দরকার নেই, বলি যে এডনা ইজিলি অ্যাডজাস্টেড, তাইলেই তো হলো, ঠিক আছে। বিং অ্যান আর্লি রাইজার, এডনা ইজিলি অ্যাডজাস্টেড টু হার কোম্পানিজ নিউ সামার স্কেডিউল। 7 নম্বর দেখেন, আফটার উইনিং দ্য টেনিস ম্যাচ, দ্য ভিক্টরি মেড ন্যান্সি জাম্প ফর জয়। এখানেও ঝামেলা আছে। আফটার উইনিং দ্য টেনিস ম্যাচ, তার মানে কে জিতছে ভাই ম্যাচটা? Nancy. ন্যান্সিকে পরপর আনতে হবে। কি বলবেন? আফটার উইনিং দ্য টেনিস ম্যাচ, ন্যান্সি জাম্প, ঠিক আছে, বিকজ অফ হার ভিক্টরি। ঠিক আছে, ন্যান্সি জাম্প ফর জয় বিকজ অফ হার ভিক্টরি, এরকম কিছু বলতে হবে, ঠিক আছে। মানে সহজ কথা হচ্ছে পরপর কমার পরপর হচ্ছে ন্যান্সিকে নিয়ে আসতে হবে। হ্যাভিং ওয়ান্ডার্ড থ্রু দ্য মাউন্টেন পাসেস ফর ডেইজ, তার মানে কি অনেক দিন, হ্যাঁ, মাউন্টেনের মধ্যে ঘোরাঘুরি করার পর, রাইট, হ্যাভিং ওয়ান্ডার্ড থ্রু দ্য মাউন্টেন পাসেস ফর ডেইজ, তার মানে বেশ কিছুদিন মাউন্টেনে ঘোরাঘুরি করার পর, কমা। তাহলে এখন কি করতে হবে বলুন তো? যে যারা বেশ কিছুদিন মাউন্টেনে ঘুরছে, কমার পর তাদের নিয়ে আসতে হবে, রাইট। আচ্ছা, এখন সেন্টেন্সে কি বলছো? অ্যান অ্যাবান্ডন শ্যাক, মানে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর, ওয়ার দে কুড টেক শেল্টার, ওয়াজ ডিসকভার্ড বাই দ্য হাইকার্স। বহুত কঠিন করে দিচ্ছে, ওয়াজ ডিসকভার্ড বাই দ্য হাইকার্স। তার মানে হাইকাররা হইতেছে এই সাবজেক্টের মেইন এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট। তো আমার বলতে হবে হ্যাভিং ওয়ান্ডার্ড থ্রু দ্য মাউন্টেন পাসেস ফর ডেজ, দি হাইকার্স, ঠিক আছে, ডিসকভার্ড অ্যান অ্যাবান্ডন শ্যাক ওয়ার দে কুড টেক শেল্টার। মানে অনেক দিন মাউন্টেন পাসে ঘোরাঘুরি করার পর হাইকাররা একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর আবিষ্কার করে, যেখানে তারা শেল্টার নিতে পারত, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে হ্যাভিং ওয়ান্ডার্ড থ্রু দ্য মাউন্টেন পাসেস ফর ডেজ, দি হাইকার্স ডিসকভার্ড অ্যান অ্যাবান্ডন শ্যাক ওয়ার দে কুড টেক শেল্টার, ঠিক আছে। তো দেখেন কমার পর হাইকারকে নিয়ে আসছে। বিং ভেরি প্রোটেক্টিভ অফ ইটস ইয়াং, তার মানে কি যে নিজের বাচ্চার প্রতি খুবই প্রোটেক্টিভ হয়ে, তো নিজের বাচ্চার প্রতি খুবই প্রোটেক্টিভ কে? কমার পর তাকে আনতে হবে। কি বলছে এখানে দেখেন সেন্টেন্স, অল দোজ হু অ্যাপ্রোচ দ্য নেস্ট আর অ্যাটাকড বাই দ্য মাদার ইগল। তো মাদার ইগল, যে মা ইগল, ওকে হচ্ছে কমার পর নিয়ে আসতে হবে, কারণ ওই তো হচ্ছে ওর ইয়ং কে নিয়ে অনেক প্রোটেক্টিভ, রাইট। তো বিং ভেরি প্রোটেক্টিভ অফ ইটস ইয়ং, দ্য মাদার ইগল অ্যাটাকড all those, ঠিক আছে, who সরি, the mother eagle attacks হবে, কারণ দেখেন আর অ্যাটাক বাই বলছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। তো the mother eagle attacks all those who approach the nest, ঠিক আছে। ওকে, 10 নম্বর দেখেন, বিফোর প্লেইং বল, a 2-minute period of silence was observed by the baseball players for their recently deceased teammate. তার মানে বোঝাচ্ছে যে বিফোর প্লেইং বল, মানে হচ্ছে খেলা শুরু করার আগে, ঠিক আছে, বল প্লে করার আগে ওরা হচ্ছে 2 মিনিটের নীরবতা পালন করা হয়েছিল বাস্কেটবল প্লেয়ারদের দ্বারা, হ্যাঁ, তাদের রিসেন্টলি মারা যাওয়া টিমমেটের জন্য। তো দেখেন এখানে হচ্ছে জিনিসটা উল্টাপাল্টা করে দেওয়া আছে। বিফোর প্লেইং বল মানে, হ্যাঁ, বল খেলার আগে। তো কাদের বল খেলার আগে? Baseball players. বেসবল প্লেয়ারদের।
তো আমাদের The এখানে baseball players হ্যাঁ বলো কি হবে? বিফোর প্লেইং বল দ্য বেসবল প্লেয়ার্স, silence for 2 minutes. ওই তো বেসবল প্লেয়ার্স অবজার্ভড এ সাইলেন্স ফর 2 মিনিটস ফর দেয়ার রিসেন্টলি ডিসিজ টিমমেট। ঠিক আছে, হ্যাঁ Yeah. এভাবে সাজাইতে হবে। ভেরি গুড। তো আমরা আসলে দেখলাম যে এরকম ড্যাংলিং মডিফায়ার যদি থাকে, ঠিক আছে, সেন্টেন্সের শুরুতে যদি যদি এরকম একটা ক্লজ থাকে যেটা দিয়ে হচ্ছে কেউ কোনো কিছু একটা করতেছে বা এরকম কিছু বোঝায়, তাহলে কমার পর পর হচ্ছে ওই সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সটা ইনকারেক্ট হবে এবং মিনিং পরিষ্কার বোঝা যাবে না। ঠিক আছে, ওকে, এটা কি পার্টিসিপলস অ্যাডজেক্টিভস? আচ্ছা, ওকে, এটা খুব ইজি জিনিস। দেখেন, দ্য ক্রাইং বেবি ওক মিস্টার বিনিয়ন। এখানে এই যে দি ক্রাইং, ক্রাইং বেবি, তো বলতেছে যে এই যে ক্রাইং মানে কি আইএনজি আছে, হ্যাঁ, এই যে এই জিনিসটা আসলে কি হিসাবে কাজ করতেছে এখানে বলুন তো? এই ক্রাইং বেবি, এখানে ক্রাইং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট? তো হচ্ছে বেবিটা কেমন সেই সম্পর্কে আপনাকে তথ্য দিচ্ছে। ক্রন্দনরত বেবি, রাইট? ভোক মিস্টার বিনিয়ন। ঠিক আছে, তো এখানে দেখেন এই ক্রাইংটা কি, এই ক্রাইংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর কি, এটাই এখানে বুঝাইতে চাইছি। আর দেখেন, দ্য পারিং কিটেন স্নাগলড ক্লোজ টু দ্য ফায়ারপ্লেস, মানে হচ্ছে একটা বিড়ালের বাচ্চা যে হচ্ছে গড়গড় শব্দ করতেছিল, পারিং, হ্যাঁ, ও হচ্ছে আস্তে আস্তে ফায়ার প্লেসটার কাছে গিয়ে বসে। ঠিক আছে, তো এখানে পারিং হচ্ছে কি আপনার কিটেনের সাথে অ্যাড করা হয়েছে অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। দ্য ব্লুমিং ফ্লাওয়ার্স ইন দ্য মিডো ক্রিয়েটেড আ রেইনবো অফ কালার্স। তো এখানে দ্য বুমিং, বুমিং জিনিসটা কি? বুমিং জিনিসটা হচ্ছে আপনার ফ্লাওয়ারের সাথে অবজেক্টিভ হিসেবে, সরি, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, Okay. আরো এরকম হইতে পারে, দেখেন, হ্যাঁ, আমরা অনেক সময় বলি না ফ্রোজেন ফুড, এই যে দেখেন এখানে এক্সাম্পল দিচ্ছে, ফ্রোজেন ফুড ইজ অফেন ইজিয়ার টু প্রিপেয়ার দেন ফ্রেশ ফুড। এখানে ফ্রোজেন হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল আছে, ফ্রোজেন একটা পাস্ট পার্টিসিপল, তো এখানে পাস্ট পার্টিসিপলকে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা হয়েছে। অথবা দেখেন, দ্য ইমপ্রিজন্ড মেন ওয়ার আনহ্যাপি। ইমপ্রিজন্ড মেন, এখানে ইমপ্রিজন্ড হচ্ছে মেনের আগে অ্যাড হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা হয়েছে, মানে কারারুদ্ধ লোকেরা এরকম বুঝে। ঠিক আছে, বা দেখেন এরকম আরো অনেক কিছু আছে, আমরা বলি যে বোরিং প্রফেসর, বোরিং লেকচার, বোর্ড স্টুডেন্টস। ঠিক আছে, হ্যাঁ, মানে যে স্টুডেন্টরা বোর্ড ছিল। ঠিক আছে, দেখেন, দ্য বোর্ড স্টুডেন্টস ওয়েন্ট টু স্লিপ ডিউরিং দ্য বোরিং লেকচার, মানে কি স্টুডেন্টরা বোর্ড হয়েছিল আর লেকচারটা বোরিং ছিল বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য চাইল্ড স এ ফ্রাইটেনিং মুভি, মানে মুভিটা ফ্রাইটেনিং ছিল। দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগেন টু ক্রাই, তার মানে চাইল্ডটা ফ্রাইটেন্ড হয়েছিল। এখন আমি কিন্তু বলতে পারবো না দ্য ফ্রাইটেনিং চাইল্ড, এটা কিন্তু বলবো না। ফ্রাইটেনিং চাইল্ড মানে কি, চাইল্ডটা ভীতিকর, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, ফ্রাইটেনিং মানে ভীতিকর আর ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত। দ্য চাইল্ড স এ ফ্রাইটেনিং মুভি। ঠিক আছে, তার মানে হচ্ছে বাচ্চাটা একটা ভীতিকর মুভি দেখছে। আর দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগেন টু ক্রাই, মানে ভীত বাচ্চাটা কান্না শুরু করলো। ঠিক আছে, তো আমরা এই যে যে অ্যাডজেক্টিভ গুলি বসাই পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল হিসাবে, আমাদের খেয়াল রাখতে হবে যে মিনিং ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এটাও আমাদের দেখতে হবে। তো আসলে আমরা এই এক্সারসাইজটা করি। হ্যাঁ, এক্সারসাইজ 48, দ্য ড্যাশ ডিশেস লে অন দ্য ফ্লোর। তার মানে কি হবে বলুন তো? ব্রেকিং না ব্রোকেন? হ্যাঁ, নিশ্চয়ই ভাঙা। ব্রেকিং, ব্রেকিং হলে তো বোঝায় যে ডিশগুলি নিজেই নিজেকে ব্রেক করতেছে, ব্যাপারটা তো এরকম না, ঠিক না? ডিশগুলি ভাঙা ছিল আর কি, তো বলতে হবে দ্য ব্রোকেন ডিশেস লে অন দ্য ফ্লোর আর কি। ঠিক আছে, তার মানে ভাঙা ডিশগুলি মাটিতে পড়ে আছে। হ্যাঁ, দ্য ট্রেম্বলিং ট্রেম্বল চিলড্রেন ওয়ার গিভেন আ ব্ল্যাঙ্কেট ফর ওয়ার্ম। কি হবে, ট্রেম্বলিং না ট্রেম্বল বলুন তো? কাঁপতেছিল, ট্রেম্বলিং হবে। ঠিক আছে, হ্যাঁ, ট্রেম্বলড মানে কি? ট্রেম্বলড মানে হচ্ছে যে, দেখেন, ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা, খুব সহজভাবে দেখেন। ট্রেম্বলড মানে হচ্ছে কি কাঁপা, ট্রেম্বলিং মানে হচ্ছে কাঁপতেছিল যারা তারা, ট্রেম্বলড মানে হচ্ছে কি পাস্ট হয়ে যায় এটা। ঠিক আছে, কাঁপানো হয়েছিল এরকম কিছু বোঝাবে। ঠিক আছে, তো দ্য ট্রেম্বলিং চিলড্রেন ওয়ার গিভেন আ ব্ল্যাঙ্কেট, হ্যাঁ, যে কম্পনরত বাচ্চাদের একটা কম্বল দেওয়া হয়েছিল। 3 নাম্বার, কম্প্যাশনেট ফ্রেন্ডস ট্রাইড টু কনসোল দ্য ক্রাইং নাকি ক্রাইড, কি হবে গাইজ বলুন? দ্য ক্রাইং চিলড্রেন অফকোর্স। ঠিক আছে, ক্রন্দনরত, ক্রাইং চিলড্রেন। ঠিক আছে, তারপর দেখেন, দ্য ইন্টারেস্টিং টেনিস ম্যাচ নাকি দ্য ইন্টারেস্টেড টেনিস ম্যাচ। ইন্টারেস্টেড বসাইতাম যদি এটা কোনো মানুষকে বুঝাইতো। ঠিক আছে, যে ইন্টারেস্টেড পার্টি বলি না আমরা, যে ও অনেক ইন্টারেস্টেড, ব্যাপারটা তো এরকম না।
একটা অবজেক্টকে বোঝাইতেছে জিনিসটা ইন্টারেস্টিং কিনা, তাহলে বলতে হবে দ্য ইন্টারেস্টিং টেনিস ম্যাচ কস্ট এ গ্রেট ডিল অফ এক্সাইটমেন্ট। When James noticed the burning building নাকি burnt building, he notified the fire department immediately। এখানে দেখেন দুইটাই হইতে পারে। বার্নিং মানে হইতেছে যে বিল্ডিংটা হচ্ছে বার্ন করতেছিল তখন, ঠিক আছে, তার মানে বিল্ডিংটা তখন জ্বলতেছিল। আর বার্নড মানে হচ্ছে অলরেডি পুড়ে গেছে। হ্যাঁ, কোনটা হবে এখানে? এখানে বার্নিং হবে। ওয়াই? কারণ দেখেন কি বলছে, হি নোটিফাইড দ্য ফায়ার ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি বলছে। তার মানে ইমিডিয়েটলি ফায়ার ডিপার্টমেন্টকে ফোন, অলরেডি পুড়ে গিয়ে থাকতো, হ্যাঁ, যদি অলরেডি পুড়ে গিয়ে থাকতো তাহলে তো আর ইমিডিয়েটলি ফোন দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ, এখানে কন্টেক্ট পূর্ণ হইতো না, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই জিনিসটা তখনও পুড়তেছিল। তো মিনিং দেখে আমরা বুঝলাম যে এখানে হবে দ্য বার্নিং বিল্ডিং হবে, ঠিক আছে, দ্য বার্নিং বিল্ডিং হবে এখানে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, দ্য এক্সাইটিং প্যাসেঞ্জার্স জাম্পড ইনটু দ্য লাইফ বোটস নাকি দ্য এক্সাইটেড প্যাসেঞ্জার্স জাম্পড ইনটু দ্য লাইফ বোটস, কোনটা হবে? প্যাসেঞ্জাররা এক্সাইটিং ছিল না প্যাসেঞ্জাররা এক্সাইটেড হয়েছিল? বলেন। অফকোর্স প্যাসেঞ্জাররা হচ্ছে এক্সাইটেড হয়েছিল, রাইট? তো আমাদের এটা বলতে হবে যে দি এক্সাইটেড প্যাসেঞ্জার্স জাম্পড ইনটু দ্য লাইফ বোট when notified that the ship was sinking। মানে প্যাসেঞ্জাররা অনেক এক্সাইটেড হয়েছিল কারণ হচ্ছে শিপ হচ্ছে ডুবে যাচ্ছিল আর কি। হ্যাঁ, তো ওরা হচ্ছে লাইফ বোটে জাম্প করছে। তো বলতে হবে দ্য এক্সাইটেড প্যাসেঞ্জার্স জাম্পড ইনটু দ্য লাইফ বোট। আচ্ছা, দ্য স্মাইলিং মোনালিসা নাকি দ্য স্মাইলড মোনালিসা? অফকোর্স দ্য স্মাইলিং মোনালিসা। হ্যাঁ, হাস্যরত মোনালিসা। ওকে। দ্য উইন্ড মেড সাচ ফ্রাইটেনিং নয়েজেস নাকি ফ্রাইটেন্ড নয়েজেস? ফ্রাইটেনিং নয়েজেস, ভীতিকর নয়েজ, ঠিক আছে। ফ্রাইটেন্ড হইতো কখন? যদি বুঝাইতো যে কেউ ফ্রাইটেন্ড হয়েছে তখন, ঠিক আছে। এই যে পরেরটা দেখেন, দ্য ফ্রাইটেনিং হস্টেজেস নাকি দ্য ফ্রাইটেন্ড হস্টেজেস অনলি ওয়ান্টেড টু বি লেফট অ্যালোন। হস্টেজ মানে যাদের হস্টেজ হয়েছিল, যাদের হচ্ছে ইয়ে করা হয়েছিল, হ্যাঁ, কিডন্যাপ করা হয়েছিল এরকম। তো ওরা অফকোর্স এখানে কি ভীত ছিল, দ্য ফ্রাইটেন্ড হস্টেজ হবে, রাইট? দ্য ফ্রাইটেনিং হস্টেজ হবে না, ঠিক আছে। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন আর কি আছে, উই স দি অ্যাডভান্সিং আর্মি নাকি অ্যাডভান্সড আর্মি ফ্রম দ্য অ্যাক্রস টাউন। হ্যাঁ, এখানে দেখেন অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে হচ্ছে কোনো একটা কিছু যেটা আমরা বলি না যে ও অনেক অ্যাডভান্স, ও ম্যাথে অনেক অ্যাডভান্স, মানে অনেক ভালো, এরকম বোঝাই আছে, ঠিক আছে। অলরেডি যেটা অ্যাডভান্স এরকম কিছু বোঝাই। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু মিনিংটা হচ্ছে অন্যরকম, ঠিক আছে। এখানে বুঝাইতেছিল যে ওই যে যে একটা আর্মি হচ্ছে অগ্রসর মান ছিল আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাক্রস টাউন মানে হচ্ছে টাউন থেকেই ওদের দেখতে পাচ্ছিলাম আর কি, ঠিক আছে, আমরা দেখছিলাম। তো এটা কি হবে? উই স দি অ্যাডভান্সিং আর্মি হবে, রাইট? উই স দি অ্যাডভান্সিং আর্মি, ঠিক আছে। Okay. আর কি আছে দেখি এখন, মিসেস হ্যারিসেস ড্যাশ স্মাইল লেট আস নো দ্যাট আওয়ার স্পিচেস ওয়ার ওয়েল ডান। কি হবে এখানে? অ্যাপ্রুভিং নাকি অ্যাপ্রুভড? এনিবডি বলুন তো। অ্যাপ্রুভিং হবে ভাইয়া। অ্যাপ্রুভিং, ভেরি গুড, অ্যাপ্রুভিং হবে, ঠিক আছে। তার মানে ওরা স্মাইলটা যেটা সেটা ছিল মানে অ্যাপ্রুভিং, মানে স্মাইলটা দেখে এরকম হয় না যে ধরেন আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, হ্যাঁ, আপনার টিচার হয়তো আপনাকে একটা হাসি দিল আর কি। ওই হাসিটা দেখে আপনি বুঝছেন যে হ্যাঁ টিচার খুশি হয়েছে, ঠিক আছে, যে হ্যাঁ মানে আমার প্রেজেন্টেশন ভালো হয়েছে, ঠিক আছে। তো অ্যাপ্রুভিং স্মাইল হবে, অ্যাপ্রুভড স্মাইল জিনিসটা তো হয় না, ঠিক আছে। হ্যাঁ, পরের এক্সাম্পলটা দেখেন, আওয়ার রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্টেড দ্য ড্যাশ প্ল্যান টু দ্য পাবলিক। এইখানে হবে অ্যাপ্রুভড প্ল্যান টু দ্য পাবলিক, মানে যেই প্ল্যানটা অ্যাপ্রুভ করা হয়ে গেছিল ওই প্ল্যানটা হচ্ছে পাবলিককে ওরা দিচ্ছে। আওয়ার রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্টেড দ্য অ্যাপ্রুভড প্ল্যান টু দ্য পাবলিক, ঠিক আছে। তো আমাদের অর্থটা বুঝতে হবে আর কি, কি বোঝাচ্ছে। দ্য ড্যাশ উইন্ড অফ দ্য হারিকেন ড্যামেজ দ্য ওয়াটার ফ্রন্ট প্রপার্টি। কি হবে এখানে, ব্লোয়িং না ব্লোন? ব্লোন, ব্লোন হবে, দ্য ব্লোন ওয়াইন্ড। না, এখানে ব্লোয়িং হবে আর কি, ঠিক আছে। ব্লোয়িং উইন্ড তার মানে হচ্ছে যেই উইন্ডটা ব্লো করতেছিল সেই বাতাসটা ব্লোয়িং উইন্ড। ব্লোন উইন্ড মানে তো অলরেডি ব্লো হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম না, ঠিক আছে। দ্য ব্লোয়িং উইন্ড অফ দ্য হারিকেন ড্যামেজ দ্য ওয়াটার ফ্রন্ট প্রপার্টি, ঠিক আছে। হ্যাঁ, ব্লোয়িং উইন্ড অফ দ্য হারিকেন ড্যামেজ দ্য ওয়াটার ফ্রন্ট প্রপার্টি। We were going to see the movie at the Center Theatre, but our friends told us it was a boring movie, না bored movie? Of course, boring movie হবে।
বোর্ড মুভি তো হয় না, মুভি তো আর বোর্ড হইতে পারে না, ঠিক না? মানুষ বোর্ড হয়, যে দেখে সে বোর্ড হয়, আর মুভিটা হইতে পারে বোরিং। ঠিক আছে, ম্যারেজ ক্লিনিং নাকি ক্লিন সার্ভিস কামস এভরি ওয়েডনেসডে? ক্লিন না, ম্যারেজ ক্লিনিং সার্ভিস, আমরা বলি না ক্লিনিং সার্ভিস, তো ম্যারেজ ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, তারপরটা দেখেন, দ্য ড্যাশ শুজ ওয়ার প্লেসড ইন দ্য সান টু ড্রাই। ক্লিনিং শুজ না ক্লিন শুজ? এখানে হবে ক্লিন শুজ, মানে পরিষ্কার করা শুগুলিকে রোদে শুকাইতে দেওয়া হয়েছিল, দ্য ক্লিন শুজ। উই কুড নট ওপেন দ্য লকিং ডোর নাকি লকড ডোর? লকিং ডোর হইলে কি হয়? লকিং ডোর হইলে মনে হয় যে ডোরটা লক করা হচ্ছিল, ব্যাপারটা তো এরকম না, ডোরটা অলরেডি লক ছিল, যেটা হচ্ছে আমরা চাবি সহ, চাবি ছাড়া খুলতে পারতেছিলাম না, রাইট? তো হবে উই কুড নট ওপেন দ্য লকড ডোর উইদাউট এ কি। ঠিক আছে, okay. As we entered the dash room I noticed my cousins. As we entered the crowded room, right? Crowding room তো হবে না, crowded room আছে। Mr. Jameson told my brother to elevate his aching foot নাকি ached foot? aching foot হবে, মানে ব্যথা পাওয়া, মানে ব্যথাওয়ালা যেটা, ঠিক আছে? aching foot মানে ব্যথাওয়ালা পাটা হচ্ছে তুলতে বলতো মিস ডক্টর জেমসন। মানে আমি হচ্ছে ধরেন ডক্টরের কাছে গেছি, আমার পা ব্যথা, ঠিক আছে? তো ডাক্তার সাহেব বলতো ভাই ব্যথাওয়ালা পাটা একটু তুলুন তো, ঠিক আছে? তো aching foot, হ্যাঁ এক ফুট হবে না, ঠিক আছে? এক ফুট এখানে হয় না। The police towed away the dash cars because they were blocking the entrance. পার্কিং কার্স হবে না, পার্ক কার্স হবে। পার্কিং কার্স মানে হচ্ছে যখন পার্ক করতেছিল, ব্যাপারটা তো এরকম না। টাও ডাবে মানে নিয়ে চলে গেছে, ওই যে দেখেন না, ওই গাড়ি দিয়ে যে টাও করে নিয়ে যায়, ঠিক আছে, শিকল দিয়ে বাইধা নিয়ে যায়, ওইরকম আছে, ঠিক আছে? তো গাড়ি চলতেছে, পার্ক করতেছিল, এই অবস্থায় তো আর বাইধা নিয়ে যেতে পারবে না, রাইট? তো এটা কি হবে? পুলিশ টাউড অ্যাওয়ে দ্য পার্কড কার্স বিকজ দে ওয়ার ব্লকিং দ্য এন্ট্রান্স। মানে এন্ট্রান্সের সামনে গাড়িগুলি পার্ক করা ছিল, ওই পার্ক কারগুলিকে হচ্ছে পুলিশ হচ্ছে টাও অ্যাওয়ে করে নিয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন আমাদের হচ্ছে এই টাইপের জিনিসগুলি অর্থটা বুঝতে হবে, হ্যাঁ? আমরা যদি অর্থ বুঝতে পারি, তখন হচ্ছে আমাদের জন্য জিনিসটা করা খুব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আবারও বলতেছি ভাই, দেখেন সবার ইংলিশের বেসিক সেম না। আপনি যদি ইংলিশে কোনো ঝামেলায় পড়েন, আন্দাজে না গিয়ে আপনি বাংলা চিন্তা করার চেষ্টা করেন, ঠিক আছে? যখন দেখবেন বাংলায় চিন্তা করতেছেন, তখন দেখবেন যে জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? Okay. তারপরে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে হচ্ছে আমরা অনেক সময় বলতাম না যে বাংলায় বিশেষণের অতিশায়ন, ঠিক আছে? হ্যাঁ, তো রিডান্ডেন্সি মানে হচ্ছে ওরকম আর কি। তো দেখেন রিডান্ডেন্সির এক্সাম্পল গুলি বলি, হ্যাঁ কি কি আছে দেখেন। এখানে খুব চমৎকার কিছু এক্সাম্পল দেওয়া আছে। অ্যাডভান্স ফরওয়ার্ড, আমরা অনেক সময় বলি যে প্লিজ প্রসিড ফরওয়ার্ড, তো প্লিজ অ্যাডভান্স ফরওয়ার্ড, এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি? অ্যাডভান্স মানেই হচ্ছে সামনে আগানো, ঠিক আছে? অ্যাডভান্স ইটসেলফ মানে হচ্ছে সামনে আগানো, বা প্রসিড ইটসেলফ মানে হচ্ছে সামনে আগানো, ঠিক আছে? এই তোমরা দেখো কি কি, একটা সেকেন্ড, হ্যাঁ please। হ্যাঁ সরি, ওকে, আচ্ছা। তো আসেন এরকম দেখি, অ্যাডভান্স ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড, প্রোগ্রেস ফরওয়ার্ড, দেখেন তিনটা একসাথে আছে, ঠিক আছে? অ্যাডভান্স, প্রসিড, প্রোগ্রেস, এগুলি মানেই হইতেছে ভাই সামনে আগানো কোনো একটা কিছু, বা অগ্রগতি, ঠিক আছে? অগ্রগতি, অগ্রসর হওয়া, হ্যাঁ অগ্রসর, অগ্রগতি, তার মানেই তো ভাই সামনে আগানো, ঠিক আছে? তো এটার সাথে আবার ফরওয়ার্ড লাগানোর কোনো মানে নাই, ঠিক আছে? আমরা হচ্ছে এই জিনিসগুলো কমনলি করি, বাট এটা হচ্ছে গ্রামাটিক্যালি রং। হ্যাঁ, আমরা যেরকম বলি যে রিডান্ডেন্সি, বা এই যে গুরুচন্ডালী দোষ না কি জানিস না, গুরুচন্ডালী দোষ তো অন্য জিনিস, সাধুচলিতর মিশ্রণ হচ্ছে মনে হয় গুরুচন্ডালী, ঠিক আছে? এটা হচ্ছে অতিশয়ন দোষে দুষ্ট আর কি, ঠিক আছে? হ্যাঁ, যে অ্যাডভান্স ফরওয়ার্ড, প্রসিড ফরওয়ার্ড, প্রোগ্রেস ফরওয়ার্ড এরকম হবে না, শুধু হবে অ্যাডভান্স, ঠিক আছে? শুধু প্রসিড বা শুধু প্রোগ্রেস। আমরা বলবো যে প্লিজ প্রসিড, ঠিক আছে? প্লিজ প্রসিড ফরওয়ার্ড বলার কোনো মানে নাই। আরো দেখেন রিটার্ন ব্যাক, রিভার্ট ব্যাক। রিটার্ন ব্যাক, আচ্ছা রিটার্ন শব্দটার মানে কি? রিটার্ন শব্দটার মানেই তো হচ্ছে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন মানে ফিরে আসা। ফিরে ফিরে তো ভাই ফিরেই তো আসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আগের জায়গায় ফিরে আসবে। তো রিটার্ন ব্যাক বলার তো কোনো দরকার নেই, বা রিভার্ট ব্যাকও একই জিনিস, যে পূর্বাবস্থায় ফিরে আসা মানে হচ্ছে রিভার্ট, ঠিক আছে? রিটার্ন ব্যাক বা রিভার্ট ব্যাক, হ্যাঁ, রিভার্ট মানে হচ্ছে সেন্ট করা আর কি, ঠিক আছে? সেন্ট ব্যাক করা।
মানে আবার ফেরত পাঠানো। তো দেখেন রিটার্ন ব্যাক, রিভার্ট ব্যাক, ঠিক আছে, এগুলির সাথে ব্যাক লাগানোর কোনো দরকার নেই। হ্যাঁ, রিটার্ন বা রিভার্ট ইটসেলফ মানেই বোঝায় যে, ঠিক আছে, ফিরে আসা, ঠিক আছে, এটার সাথে আর কিছু লাগানোর কোনো আলাদা প্রয়োজন নেই। সাফিসিয়েন্ট এনাফ, সাফিসিয়েন্ট মানেই হচ্ছে এনাফ হয়েছে, ঠিক আছে, সাফিসিয়েন্ট মানেই হচ্ছে এনাফ, ঠিক আছে। আমরা অনেক সময় বলি যে ভাই টাকা আছে তোমার কাছে, আমি বলি হ্যাঁ সাফিসিয়েন্ট এনাফ টাকা আছে, ঠিক আছে। সাফিসিয়েন্ট এনাফ দুইটা একসাথে আমরা কখনো ইউজ করবো না, আমরা জাস্ট হয় শুধু সাফিসিয়েন্ট বলবো বা শুধু বলবো হচ্ছে এনাফ, ঠিক আছে। তারপর দেখেন আরেকটা জিনিস আছে, আমরা বলি যে কম্পিট টুগেদার, ঠিক আছে। কম্পিট টুগেদার এই জিনিসটা আসলে ঠিক না। টুগেদার মানে হচ্ছে একসাথে, ঠিক আছে। হ্যাঁ, কম্পিট মানে প্রতিযোগিতা করা, একসাথে তো প্রতিযোগিতা করি না, একে অন্যের বিপক্ষে প্রতিযোগিতা করি আমরা, রাইট। এটা হচ্ছে কম্পিট এগেইনস্ট হয়, ঠিক আছে। হ্যাঁ, কম্পিট টুগেদার এই জিনিসটাই ভুল আছে আর কি। আমরা শুধু কম্পিট ইউজ করব, ঠিক আছে, অথবা যদি ইউজ করতে চাই তাহলে আমরা বলতে পারি যে কম্পিট এগেইনস্ট, ঠিক আছে। কম্পিট টুগেদার কখনো হয় না। হয় বলবো যে কম্পিট, যেরকম উই কম্পিটেড ইন দ্য টুর্নামেন্ট, তার মানে হচ্ছে আমরা ওই টুর্নামেন্টে প্রতিযোগিতা করছি, এর মানেই হচ্ছে আমরা একই টুর্নামেন্টে প্রতিযোগিতা করছি, ঠিক আছে। হ্যাঁ, কম্পিট টুগেদার বলার কোনো দরকার নেই। কিছু যদি বলতে চাই তাহলে কম্পিট এগেইনস্ট বলবো, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন আমরা খুব কমনলি মিস্টেক করি, রিজন বিকজ। একই সেন্টেন্স আমরা রিজন বলি, একই সেন্টেন্স আমরা বিকজও বলি। হ্যাঁ, আমরা এরকম অনেক সময় বলি যে, ঠিক আছে, যে দ্য রিজন বিকজ আই কুড নট অ্যাটেন্ড ক্লাস ইজ আই ওয়াজ সিক। আমরা এরকম খুব কমনলি বলি যে দ্য রিজন বিকজ আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, হ্যাঁ, ওয়াজ আই ওয়াজ সিক, ঠিক আছে, ওয়াজ মাই সিকনেস, ঠিক আছে। তো দেখেন দ্য রিজন এরপরে আবার হচ্ছে বিকজ আনার কোনো দরকার নেই, আমরা জাস্ট বলবো দ্য রিজন আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস ওয়াজ মাই সিকনেস। একটা সেকেন্ড প্লিজ। ওকে, তো দেখেন রিজন বিকজ হচ্ছে আমরা কখনো একসাথে ইউজ করব না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা আছে জয়েন টুগেদার, ঠিক আছে। জয়েন মানেই হচ্ছে মিলিত হওয়া, তো জয়েনের পরে আবার টুগেদার লাগানোর কোনো দরকার নেই, ঠিক আছে। জয়েন মানেই হচ্ছে কোনো একটা কিছু করা। আমরা অনেক সময় বলি যে উই জয়েন্ট টুগেদার ইন দিস মিটিং, ঠিক আছে, এটা আমরা কখনো বলবো না, আমরা বলবো যে উই জয়েন্ট দ্য মিটিং, ঠিক আছে। জয়েন্ট টুগেদার বলার কোনো দরকার নেই। জয়েন্ট, উই জয়েন্ট, তার মানেই হচ্ছে আমরা একসাথে জয়েন করছি, ঠিক আছে। আবার টুগেদার লাগানোর আমার কোনো দরকার নেই। আরো এক্সাম্পল দেখেন, রিপিট এগেইন, আমরা সবচেয়ে কমনলি যেসব জিনিস বলি, আমরা বলি যে প্লিজ রিপিট এগেইন, ঠিক আছে। প্লিজ রিপিট এগেইন তো দরকার নেই, রিপিট মানেই হচ্ছে প্লিজ পুনরাবৃত্তি করো, তুমি আবার বলো, ঠিক আছে। এরপর আবার এগেইন দেওয়ার কোনো দরকার নেই, তো রিপিট এগেইনও হচ্ছে গ্রামাটিক্যালি রং, ঠিক আছে। হ্যাঁ, ইট উইল বি জাস্ট রিপিট, শুধু রিপিট হবে, ঠিক আছে। নিউ ইনোভেশনস, ইনোভেশনস মানেই হচ্ছে নিউ আইডিয়া, ঠিক আছে। তো আমাদের নিউ ইনোভেশন বলার কিছু নাই। হ্যাঁ, আমরা জাস্ট ইনোভেশন বলবো, বা ইনোভেশন না বলে আমরা বলবো যে নিউ আইডিয়া, ঠিক আছে। হ্যাঁ, হয় বলবো নিউ আইডিয়া অথবা শুধু বলবো যে ইনোভেশন, ঠিক আছে। ম্যাটিনি পারফরমেন্স, আচ্ছা দেখেন ম্যাটিনি মানেই হচ্ছে, ম্যাটিনি শব্দটার অর্থই হচ্ছে একটা পারফরমেন্স যেটা হচ্ছে আফটারনুনে হয় আর কি। আফটারনুন পারফরমেন্স, ম্যাটিনি মানেই হচ্ছে আফটারনুন পারফরমেন্স। এরপর হচ্ছে আরেকটা পারফরমেন্স আনার কোনো দরকার নাই আর কি, ঠিক আছে। আমরা জাস্ট ম্যাটিনি বলবো আর শুধু পারফরমেন্স বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন সেম আইডেন্টিক্যাল। ওকে, আইডেন্টিক্যাল মানেই হচ্ছে সেম, একই রকম, আর সেম মানে তো একই, সেমই, ঠিক আছে। সেম আইডেন্টিক্যাল এই দুইটা জিনিসও একসাথে আমাদের বলার কখনো দরকার নেই, ঠিক আছে। সেম আইডেন্টিক্যাল এটা হচ্ছে আমাদের বলার কোনো প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, সেম মানেই হচ্ছে একই রকম, আইডেন্টিক্যাল মানে তো হচ্ছে একই রকম, ঠিক আছে। সেম আইডেন্টিক্যালও আমরা বলবো না। আরেকটা জিনিস দেখেন, টু টুইন্স, খুব কমনলি আমরা বলি টু টুইন্স, ঠিক আছে। টুইন্স মানেই হচ্ছে দুইজন যারা দেখতে একই রকম, এরকম সিবলিং যারা হচ্ছে দেখতে একই রকম, ঠিক আছে। তো আইডেন্টিক্যাল টুইন্স বা টু টুইন্স এরকম আমরা কখনো বলবো না, ঠিক আছে। কারণ টুইন্স মানেই হচ্ছে টু ব্রাদার্স আর সিস্টার্স, মানে টু সিবলিংস যারা দেখতে একই রকম, ঠিক আছে। তো এটাকে আমার আবার টু টুইন্স বলার কোনো দরকার নাই, বা আইডেন্টিক্যাল টুইন্স এরকম কিছু বলার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, রিজন বিকজ এর মতো হচ্ছে আরো দুইটা আছে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি দ্য টাইম when I will go to class is 7 p.m. ঠিক আছে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি the time when, বা বলি the place where I was born in Dhaka, the place where I was born is Dhaka, ঠিক আছে।
তো দ্য টাইম ওয়েন, দ্য প্লেস ওয়ার, এরকম আমার বলার দরকার নাই, ঠিক আছে? আমি হয় শুধু দ্য টাইম ইউজ করবো আর শুধু ওয়েন ইউজ করব, শুধু দ্য প্লেস বলবো আর শুধু ওয়ার বলবো, ঠিক আছে? ফর ইনস্টেন্স আমি যদি বলতে চাই যে আমার যেখানে জন্ম হয়েছে জায়গাটা হচ্ছে ঢাকা, আমি বলবো দ্য প্লেস আই ওয়াজ বর্ন ইজ ঢাকা, ঠিক আছে? দ্য প্লেস আই ওয়াজ বর্ন ওয়াজ ঢাকা, অর প্লেস আই ওয়াজ বর্ন ইজ ঢাকা, ঠিক আছে? অর আমি জাস্ট বলতে পারি যে ওয়ার আই ওয়াজ বর্ন ওয়াজ ঢাকা, ঠিক আছে? আমার ঢাকায় জন্ম হয়েছে, হ্যাঁ। তো দ্য প্লেস, দ্য অর ওয়ার, এই দুইটার যে কোনো একটা আমরা ইউজ করব, বাট দ্য প্লেস ওয়ার বা দ্য টাইম ওয়েন এরকম আমার দুইটা একসাথে ইউজ করার কোনো মানে হয় না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এক্সাম্পলস অফ কারেক্ট সেন্টেন্সেস। হ্যাঁ, দ্য আর্মি অ্যাডভান্সড আফটার দ্য বিগ ব্যাটল, এটা ঠিক আছে, হ্যাঁ। আমরা এরকম বলবো না দ্য আর্মি অ্যাডভান্সড ফরওয়ার্ড আফটার দ্য বিগ ব্যাটল বলবো না, কিন্তু দেখেন দ্য আর্মি মুভড ফরওয়ার্ড আফটার দ্য বিগ ব্যাটল, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ মুভ, মুভ মানে আপনার সামনে পিছনে ডানে বামে যে কোনো দিকেই হইতে পারে, ঠিক আছে? তো মুভের সাথে যদি আমি ফরওয়ার্ড লাগাই, যদি বলি মুভ ফরওয়ার্ড, তাহলে এটা মিনিংফুল হয় আর কি, বোঝায় যে সামনে আগাইছে, ঠিক আছে? সামনে মুভ করছে। তো মুভের সাথে ফরওয়ার্ড আমরা ইউজ করতে পারবো, বাট অ্যাডভান্সের সাথে আমরা ফরওয়ার্ড ইউজ করতে পারবো না, ঠিক আছে? Okay. এরকম আরো কিছু এক্সাম্পল আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আমরা আসলে এক্সারসাইজে যাই। এক্সারসাইজ 49 রিডান্ডেন্সি, যেটা আমাদের বলছে, ঠিক আছে? ওকে, দেখেন এক নাম্বার কি বলছে, আফটার জিল হ্যাড শোন টিম হাউ টু ইনসার্ট দ্য পেপার ওয়ান্স, শি রিপিটেড দ্য অপারেশন এগেইন। শি রিপিটেড দ্য অপারেশন এগেইন, এখানে সমস্যা কি? রিপিট এগেইন দুইবার আছে, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে এগেইনটা আমার বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমার জাস্ট বলতে হবে শি রিপিটেড দ্য অপারেশন, ঠিক আছে? এগেইন বলার কোনো দরকার নেই। The twins have the same identical birthmarks on their backs. সেম আইডেন্টিক্যাল বলা হয়েছে, আমার যে কোনো একটা রাখতে হবে, হয় বলবো সেম বার্থমার্কস অর আইডেন্টিক্যাল বার্থমার্কস, ঠিক আছে? দুইটা একসাথে ইউজ করবো না। আই থিঙ্ক উই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ ইনফরমেশন টু রাইট দ্য রিপোর্ট, এখানেও দেখেন সাফিসিয়েন্ট এনাফ দুইটাই আছে, যে কোনো একটা হবে। এনাফ ইনফরমেশন অর সাফিসিয়েন্ট ইনফরমেশন, যে কোনো একটা। When the roads became too slippery, we decided to return back to the cabin. এখানে হচ্ছে রিটার্ন ব্যাক আছে, আমার জাস্ট বলতে হবে উই ডিসাইডেড টু রিটার্ন টু দ্য কেবিন, শুধু এটা আর কি, রিটার্ন ব্যাক হবে না। ওকে, নোবডি কুড গেট আউট অফ ওয়ার্ক আর্লি এনাফ টু অ্যাটেন্ড দ্য ম্যাটিনি পারফরমেন্স, বুঝতেই পারতেছেন এখানে ম্যাটিনি পারফরমেন্স যে কোনো একটা হবে, ঠিক আছে? শুধু ম্যাটিনি হবে আর ইভিনিং পারফরমেন্স হবে। দ্য মাউন্টেন ক্লাইম্বার্স প্রসিডেড ফরওয়ার্ড, ওকে প্রসিডেড ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ডটা হবে না, জাস্ট হবে প্রসিডেড। Rita and her sister competed together. Competed together, not just competed. I think that we should come up with a new innovation. Now, I think we should come up with innovation or with a new idea. যে কোনো একটা হবে। The minister joined the bride and groom together. এখানেও দেখেন join the bride and groom just হবে, together টা আর হবে না। My cousins love to play with the two twins. না just with the twins হবে, two twins এখানে হবে না। ওকে, আমরা আজানের জন্য 2 মিনিট ব্রেক নেই। উই উইল রিজিউম ফ্রম প্যারালাল স্ট্রাকচার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে আহ, একটু রিক্যাপ করি, রেকর্ডিং হচ্ছে একটু মিস হয়ে গেছিল আর কি, ঠিক আছে? আমরা প্যারালাল স্ট্রাকচার পড়তেছিলাম, ঠিক আছে? প্যারালাল স্ট্রাকচার হচ্ছে একই সেন্টেন্সে, হ্যাঁ, সবগুলি হচ্ছে সেম থাকতে হবে আর কি, ঠিক আছে? যে একই সেন্টেন্সে যদি আমি মাল্টিপল জিনিস বলি সিরিয়ালি, তখন হচ্ছে সেগুলি সেম পার্টস অফ স্পিচে থাকতে হবে, ঠিক আছে? যেরকম দেখেন এখানে কি বলছে, পিটার ইজ রিচ হ্যান্ডসাম এন্ড মেনি পিপল লাইক হিম। রিচ একটা অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম একটা অ্যাডজেক্টিভ, হঠাৎ করে আমি বলতেছি মেনি পিপল লাইক হিম, উইচ ইজ আ ক্লজ, রাইট? তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হঠাৎ করে ক্লজ, এটা আমরা আনতে পারবো না, ঠিক আছে? আমাদের হচ্ছে তিনটাই অ্যাডজেক্টিভ রাখতে হবে, তাহলে আমাদের গ্রামারটা বিশুদ্ধ হবে, ঠিক আছে? আমি বলতে পারি যে পিটার ইজ রিচ হ্যান্ডসাম এন্ড পপুলার, ঠিক আছে? পরেরটা দেখেন কি বলছে, মিস্টার হেনরি ইজ এ লয়ার, এ পলিটিশিয়ান এন্ড হি টিচার্স। এখানে দেখেন লয়ার হচ্ছে নাউন, পলিটিশিয়ান হচ্ছে নাউন, হঠাৎ করে একটা ক্লজ নিয়ে আসছে, বললাম হি টিচার্স, এটা তো হলো না। তো বলতে হবে এন্ড হি ইজ এ টিচার, ঠিক আছে? মিস্টার হেনরি ইজ এ লয়ার, এ পলিটিশিয়ান এন্ড এ টিচার, এখন ঠিক আছে। ওকে,
এইভাবে হচ্ছে আমাদের প্যারালাল স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে এই যে দেখেন, শি লাইকস টু ফিশ, সুইম এন্ড সার্ফিং। এখানে ঝামেলা কি? টু ফিশ হচ্ছে ইনফিনিটিভ, সুইম হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব, আর সার্ফিং হচ্ছে জিরান্ড। তো আমাদের সবগুলি একভাবে নিয়ে আসার জন্য আমরা দুইটা অপশন ফলো করতে পারি, হয় সবগুলিকে ইনফিনিটিভে নিয়ে আসবো, সবগুলিকে জিরান্ডে নিয়ে আসবো। শি লাইকস টু ফিশ, টু সুইম এন্ড টু সার্ফ, রাইট? ঠিক আছে এটা। শি লাইকস ফিশিং, সুইমিং এন্ড সার্ফিং, এটাও ঠিক। হ্যাঁ, তারপর দেখেন, when teenagers finish high school they have several choices: going to college, getting a job or the army। না, going to college, getting a job, ing আছে, থার্ডটাও আমি ing তে নিয়ে যাব, বলবো or joining the army। ঠিক আছে, তো দ্যাটস দ্য থিং আর কি। আমাদের হচ্ছে হ্যাঁ প্যারালাল একটা স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। সেন্টেন্সের সিরিয়ালের মধ্যে দুইটা একভাবে বলা হয়েছে, থার্ডটাও যাতে সেম ভাবে বলা হয় আর কি। ঠিক আছে, ওকে। তো আসুন আমরা আরো দেখি। হ্যাঁ, 3 নাম্বার পর্যন্ত আমরা কভার করছি, এখন 4-এ আসুন দেখি। মার্সিয়া ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলিট অ্যান্ড আর্টিস্টিক। ঝামেলা কি? এ স্কলার অ্যান্ড অ্যাথলিট দুইটাই হচ্ছে নাউন, নাউন আছে, অ্যান্ড আর্টিস্টিক এটা আবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো বলতে হবে মার্সিয়া ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলিট অ্যান্ড অ্যান আর্টিস্ট। ঠিক আছে, তখন দেখেন স্কলার, অ্যাথলিট, আর্টিস্ট সবগুলি নাউন, নাউন, নাউন হয়। ঠিক আছে, slowly and with care the museum director removed the Ming vase from the shelf and placed it on the display pedestal। এখানে ঝামেলা কি? এখানে সবই ঠিক ছিল, ঠিক আছে। হ্যাঁ, ডিরেক্টর রিমুভ দ্য মিং ওয়েজ ফ্রম দ্য শেলফ এন্ড প্লেসড ইট অন দ্য ডিসপ্লে পেডেস্টাল, ঠিক আছে। সমস্যা হচ্ছে শুরুতে, পরের গুলি হাবি যাবি। স্লোলি অ্যান্ড উইথ কেয়ার না, স্লোলি অ্যান্ড কেয়ারফুললি বলতে হবে। ঠিক আছে, স্লোলি অ্যান্ড কেয়ারফুললি, ঠিক আছে, তখন অ্যাডভার্ব অ্যাডভার্ব হইল। হ্যাঁ, slowly and carefully the museum director removed the Ming vase, blah blah blah। The farmer plows the fields, plants the seeds and will harvest the crop। এখানে কি কি সমস্যা? প্লাউজ দ্য ফিল্ডস, প্ল্যান্টস দ্য সিডস, সবই প্রেজেন্ট টেন্সে আছে। তো উইল হারভেস্ট দ্য ক্রপ না বলে আমরা বলবো যে দ্য ফার্মার প্লাউজ দ্য ফিল্ডস, প্ল্যান্টস দ্য সিডস এন্ড হারভেস্ট দ্য ক্রপ। ঠিক আছে, Abraham Lincoln was a good president and was self-educated, hard-working and always told the truth। ঝামেলা কি? গুড প্রেসিডেন্ট, সেলফ এডুকেটেড, হার্ড ওয়ার্কিং সবগুলি নাউন। হঠাৎ করে বলতেছি অ্যান্ড অলওয়েজ টোল্ড দ্য ট্রুথ, এমনি তো বলতে পারবো না, বলতে হবে অ্যান্ড ট্রুথফুল। ঠিক আছে, হার্ড ওয়ার্কিং, ট্রুথফুল, সেলফ এডুকেটেড, সরি এগুলো সব অ্যাডজেক্টিভ আর কি। ঠিক আছে, সেলফ এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ, হার্ড ওয়ার্কিং একটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড ট্রুথফুল আরেকটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। চিলড্রেন লাভ প্লেইং ইন দ্য মাড, রানিং থ্রু পাডলস অ্যান্ড দে গেট ভেরি ডার্টি। কি সমস্যা? love playing in the mud, running through puddles, and getting very dirty। ঠিক আছে, playing in the mud ing, running through puddles ing, and they get very dirty ক্লজ তো হবে না ভাই, এখানে আনতে হবে and getting very dirty। ঠিক আছে, তখন হচ্ছে তিনটাই প্যারালাল স্ট্রাকচার মেইনটেইন হয়। কালেক্টিং স্ট্যাম্পস, প্লেইং চেস and to mount beautiful butterflies are Derek's hobbies। না, কালেক্টিং আইএনজি আছে, প্লেইং আইএনজি আছে, and to mount না তো, and বলতে হবে and mounting beautiful butterflies are Derek's hobbies। সবগুলি আইএনজি তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, despite America's affluence many people are without jobs, on welfare and have a lot of debts। দেখেন, উইদাউট জব প্রিপোজিশন প্লাস নাউন, অন ওয়েলফেয়ার প্রিপোজিশন প্লাস নাউন, এন্ড হ্যাভ এ লট অফ ডেটস না, এন্ড ইন ডেট প্রিপোজিশন প্লাস নাউন। তো আমাদের প্যারালাল স্ট্রাকচারটা রাখতে হবে যে দেখেন উইদাউট জব প্রিপোজিশন আর নাউন আছে, অন ওয়েলফেয়ার একটা প্রিপোজিশন অন, তারপরে ওয়েলফেয়ার নাউন, এন্ড হ্যাভ এ লট অফ ডেটস না, এন্ড ইন ডেট প্রিপোজিশন নাউন। ঠিক আছে, তো এই প্যারালাল স্ট্রাকচার হচ্ছে আমাদের ফলো করতে হবে। ওকে, তারপরে দেখেন কি আছে, ট্রান্সফরমেশন অফ ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওরকম পড়ার দরকার নেই। ঠিক আছে, নট দ্যাট ইম্পর্টেন্ট, এটা অলরেডি আমরা জানি। ঠিক আছে, হ্যাঁ এটা অতটা পড়ার গুরুত্বপূর্ণ নয় আর কি, জাস্ট একবার রিডিং করে নিন আপনারা। ঠিক আছে, নট দ্যাট টাফ কিছু। হ্যাঁ, এটার এক্সারসাইজ ওরকম ইম্পর্টেন্ট না, এটা দেখা লাগবে না। এক্সারসাইজ 51 এন্ড এক্সারসাইজ 52 এটা নিজেরা পড়ে নেন, ওরকম ইম্পর্টেন্ট কিছু না আর কি ফর আওয়ার আইবিএ বিষয়ের জন্য। ঠিক আছে, ভেরি বেসিক, নিজেরা পড়ে নিলেই হবে। অ্যাডভার্বিয়ালস এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, আচ্ছা এই জিনিসটা অলরেডি আমরা কভার করছি। ঠিক আছে, এটা আমরা বলছিলাম আগে, একটু রিক্যাপ করি আমি, যে হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার, অনলি। ঠিক আছে, এই যে নেগেটিভ, এগুলো কিন্তু নেগেটিভ। হ্যাঁ, আই হার্ডলি স্টাডি তার মানে এই না যে আমি খুব কঠিন ভাবে পড়াশোনা করি, এর মানে হইতেছে আমি
নিতান্তই পড়াশোনা করি, মানে খুব কমই পড়াশোনা করি, ঠিক আছে? হ্যাঁ, খুব কমই আমি পড়াশোনা করি। রেয়ারলি, সেলডম, নেভার, অনলি, ঠিক আছে? আই হার্ডলি স্টাডি, ফাইন। এখন আমি যদি হার্ডলি কে আগে নিয়ে আসছি সেন্টেন্সের, তখন এটার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? তখন বলতে হবে হার্ডলি ডু আই স্টাডি, ঠিক আছে? এরকম আর কি। হ্যাঁ, সো হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার, অনলি, বা নেগেটিভ এনিথিং, নেভার, নাইদার, ঠিক আছে? হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র দিয়ে নেগেটিভ একটা কননোটেশন দিয়ে যদি আমার সেন্টেন্স শুরু হয়, তখন হচ্ছে সেন্টেন্সটা অনেকটা প্রশ্নবোধক আকারের হয়ে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে সেন্টেন্সের যে অক্সিলিয়ারি ভার্বটা, ওই অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে এই যে নেগেটিভ জিনিসটার পরপর চলে আসবে। হ্যাঁ, তো দেখেন আমরা এক্সাম্পল দেখি। নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। মানে মেইন জিনিসটা হচ্ছে সো মেনি পিপল হ্যাভ নেভার বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে, মানে আজকের মতো এত আনএমপ্লয়েড পিপল কখনো ছিল না। তো কি বলবো যে সো মেনি পিপল, হ্যাঁ, সরি, সো মেনি পিপল হ্যাভ নেভার বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে, ঠিক আছে? এটাকে দেখেন আমি যদি নেভারকে আগে নিয়ে আসি, তখন হচ্ছে কোশ্চেনের মতো করে ফেলতে হবে। সেন্টেন্সের যে অক্সিলিয়ারি ভার্বটা ওটাকে আগে নিয়ে আসতে দেখেন, নেভার হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে, ঠিক আছে? ওই যে নিচে বলে দিচ্ছি সো মেনি পিপল হ্যাভ নেভার বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে, এটাকে হচ্ছে উল্টা করে বলছে নেভার, হ্যাঁ, হ্যাভ সো মেনি পিপল বিন আনএমপ্লয়েড অ্যাজ টুডে। মানে দেখেন নেভার এবং হ্যাভ এই দুইটাকে হচ্ছে বাইরে নিয়ে আসছে, ঠিক আছে? দেখেন হি হ্যাড হার্ডলি ফলেন অ্যাসলিপ, এটাকে কি বলবো, হার্ডলি হ্যাড হি ফলেন অ্যাসলিপ, ঠিক আছে? হার্ডলিটা তো সেন্টেন্সের আগে, আর অক্সিলিয়ারি ভার্বটা হার্ডলির পর পর বসতেছে, ঠিক আছে? রেয়ারলি হ্যাভ উই সিন সাচ অ্যান ইফেক্টিভ অ্যাক্টর, মানে কি উই হ্যাভ রেয়ারলি সিন সাচ অ্যান ইফেক্টিভ অ্যাক্টর। হ্যাঁ, এটাকেই বলতেছে রেয়ারলি হ্যাভ উই সিন সাচ অ্যান ইফেক্টিভ অ্যাক্টর, ঠিক আছে? হুম। তারপরে দেখেন আরো আছে, অনলি বাই হার্ড ওয়ার্ক উইল উই বি এবল টু অ্যাকমপ্লিশ। কেন উইল উই কেন হইলো, উইলটা আগে চলে আসছে, ঠিক আছে? মানে মেইন সেন্টেন্সটা ছিল এরকম, উই উইল বি এবল টু অ্যাকমপ্লিশ দিস গ্রেট টাস্ক অনলি বাই হার্ড ওয়ার্ক। তো অনলি বাই হার্ড ওয়ার্ক এই জিনিসটাকে যদি ক্লজটাকে যদি আগে নিয়ে আসে, অনলি বাই হার্ড ওয়ার্ক, তখন হচ্ছে এই যে দেখেন সেন্টেন্সটা শুরু হয়েছে অনলি দিয়ে, ঠিক আছে? তো অনলি হচ্ছে আমাদের লিস্টে আছে। হ্যাঁ, যে অনলি দিয়েও যদি সেন্টেন্স শুরু হয়, তখন ওই যে অ্যাডভার্বিয়ালস এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, রাইট? তো এই যে অনলি হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল, ওইটা আগে চলে আসলে সেন্টেন্সটা হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রিসিড করবে আর কি সেন্টেন্সের সাবজেক্টকে, ঠিক আছে? মানে অনলির পর পর হচ্ছে আমার সেন্টেন্সের ভার্বটা চলে আসবে, অক্সিলারি ভার্বটা। অনলি বাই হার্ড ওয়ার্ক উইল উই বি এবল টু অ্যাকমপ্লিশ দিস গ্রেট টাস্ক, ঠিক আছে? ওকে, এক্সারসাইজ, এখানে কি এক্সারসাইজ হচ্ছে আমাদের কত নম্বর এটা, 53 দেখেন। হ্যাঁ, হোরহে রেয়ারলি ফরগেটস টু ডু হিজ হোমওয়ার্ক, এটাকে যদি রেয়ারলি আগে নিয়ে আসি কি বলবো, রেয়ারলি ডাজ হোরহে ফরগেট টু ডু হিজ হোমওয়ার্ক, ঠিক আছে? এখানে দেখেন হোরহে তো একটা থার্ড পারসন সিঙ্গুলার থিং, তো ওর সাথে অক্সিলিয়ারি হচ্ছে ডাজ, ঠিক আছে? তো ডাজকে হচ্ছে আমার আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বলতে হবে রেয়ারলি ডাজ হোরহে ফরগেট টু ডু হিজ হোমওয়ার্ক, জেইন ক্যান ফিনিশ দিস ওয়ার্ক অনলি বাই স্টেইং আপ অল নাইট, এখানে বলতে হবে অনলি বাই স্টেইং আপ অল নাইট ক্যান জেইন ফিনিশ দিস ওয়ার্ক, ঠিক আছে? ক্যান সেন্টেন্সের অক্সিলিয়ারি, ওটাকে হচ্ছে আগে নিয়ে আসতে হবে। হেনরি হ্যাড হার্ডলি স্টার্টেড ওয়ার্কিং when he realized blah blah blah, ঠিক আছে? আমরা এটা কি বলবো, হার্ডলি হ্যাড হেনরি রিয়েলাইজড, সরি, হার্ডলি হ্যাড হেনরি স্টার্টেড ওয়ার্কিং when he realized, ঠিক আছে? হার্ডলি হ্যাড হেনরি এভাবে নিয়ে আসতে হবে। We have never heard so moving a rendition as this one. Never have we heard so moving a rendition as this one. Maria seldom missed a football game. হ্যাঁ, এখানে কি দেখেন মিসড, তার মানে পাস্ট টেন্স আছে। তো এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি ডিড, তো ডিড কে আগে নিয়ে আসতে হবে, বলতে হবে সেলডম ডিড মারিয়া মিস এ ফুটবল গেম, ঠিক আছে? 6 নাম্বার, উই উইল বি এবল টু বাই দ্য কার অনলি উইথ আ ব্যাংক লোন, তো অনলি উইথ আ ব্যাংক লোন উইল উই বি এবল টু বাই দ্য কার, ঠিক আছে? We rarely watch television during the week. Rarely do we watch television during the week. ঠিক আছে? He has never played a better game than he has today. Never has he played a better game than he has today. This professor seldom lets his students leave class early. Seldom does this professor let his students leave class early.
Jennifer had hardly entered the room when she felt the presence of another person. Hardly had Jennifer entered the room when she felt the presence of another person. শুনুন বাকি সবকিছু একই রকম থাকবে, ঠিক আছে? খালি সেন্টেন্সের এই হার্ডলি টার্ডলিটা আগে চলে আসবে, আর অক্সিলারি ভার্ব, মেইন অক্সিলারি ভার্ব যেটা মেইন সেন্টেন্সের সাথে যেটা আছে, যে জেনিফার হ্যাড, তো হ্যাডটা আগে চলে আসবে। হার্ডলি হ্যাড জেনিফার এন্টার্ড দ্য রুম ওয়েন শি ফেল্ট দ্য প্রেজেন্স অফ অ্যানাদার পারসন। বাকি সব আগের মতোই থাকে, ঠিক আছে? এলিমিনেশন অফ ইনকারেক্ট অ্যান্সার্স ইন স্টাইল কোশ্চেনস, আচ্ছা এটা ওরকম কিছু না, এটা নিজেরা দেখে নিন, ঠিক আছে? নট দ্যাট ইম্পর্টেন্ট, এটা ওরকম ইম্পর্টেন্ট কিছু না। ইউ গাইস ক্যান স্কিপ দিস আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এই যে এই ইয়াটা যেটা 230 পেজের যে এক্সারসাইজটা, এটা স্কিপ করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে মিনিটেস ফোর স্টাইলিস্টিক প্রবলেম। মিনিটেস ফোর তো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা একটা স্মল জিনিস, এটা আই গেস পারবেন আপনারা। মিনিটেস নিজেদের প্র্যাকটিসের জন্য, এটা আগেই বলছি, এটা নিজেরা প্র্যাকটিস করেন, ঠিক আছে? এখানে কিছু এরর ডিটেকশন আছে। মিনি টেস্ট গুলি হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট আর কি, মনে রাখবেন, হ্যাঁ, ফর প্র্যাকটিস আর কি। মিনি টেস্ট হচ্ছে আমরা খুব ভালো মতন প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের এই এক্সারসাইজের অ্যান্সার ট্যান্সার সব দিচ্ছে, মানে বেসিক্যালি আমাদের ক্লিপ স্টফল মোটামুটি শেষ আর কি, ঠিক আছে? ক্লিপ স্টফল হচ্ছে আমাদের শেষ, এগুলো সব উত্তরমালা। কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো আর কি, যেগুলো হচ্ছে হালকা পাতলা আমাদের পড়তে হবে। আমি মোটামুটি বলছিলাম যে ক্লিপ স্টফল আমরা শুরু করি পেজ 39 থেকে পেজ 239 পর্যন্ত আর কি। তো টিল দ্যাট উই হ্যাভ কাভার্ড, এরপরে তো উত্তরমালা তোলা দিল, ঠিক আছে? এখন হচ্ছে আরো কয়েকটা টপিক আছে শেষের দিকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে একটু পড়তে হবে আর কি, পড়লে ভালো আর কি, ঠিক আছে? হ্যাঁ, আই গেস অলরেডি আপনারা জানেন, বাট পড়লে ভালো, সেগুলো হচ্ছে বলে দিচ্ছে। এই যে দেখেন 264 পেজে যেটা আছে কমনলি মিসইউজড ওয়ার্ডস, এটা হচ্ছে আপনারা একটা রিডিং দিন, ঠিক আছে? হ্যাঁ, এটা অনেকে ভুল করে, ঠিক আছে? যেরকম ধরেন ফেসবুকে ফেক আইডির ক্ষেত্রে দেখা যায় অ্যাঞ্জেল প্রিয়া, ঠিক আছে? এটাকে অ্যাঞ্জেল, হ্যাঁ এঞ্জেল আর কি, ঠিক আছে? এঞ্জেল প্রিয়া পড়ি, ঠিক আছে? এঞ্জেল এটা না লিখে সে লিখছে অ্যাঙ্গেল প্রিয়া, ঠিক আছে? অ্যাঙ্গেল তো মানে হচ্ছে কোন, রাইট? এঞ্জেল অ্যাঙ্গেল। তো দেখেন সাইট, কোনো কিছুকে কোয়াট করা, আর সাইট মানে হচ্ছে লোকেশন। সাইট মানে হচ্ছে কোনো একটা কিছুর দৃশ্য, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলি একই রকম দেখতে, হ্যাঁ, কিন্তু মিনিং এর পার্থক্য আছে। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই এলিমেন্টারি লেভেলের, আই গেস আপনারা অলরেডি জানেন, আর তারপরে হচ্ছে একবার রিড করে নিয়েন, ঠিক আছে? একবার হচ্ছে আপনারা জিনিসটা রিডিং করে নিয়েন নিজেদের জন্য আর কি। কেউ যদি না পেরে থাকেন, এই যে দেখেন এখানে ওই যে লুজ লুজ আপনাদের দেখাইছিলাম যে ওরকম আর কি, হ্যাঁ, তারপরে ওই যে রাইজ রেইজ যে জিনিসপত্রগুলো দেখছেন ওইরকম জিনিসপত্র এখানে আরো কিছু আছে, ঠিক আছে? জোড়া জোড়া হিসাবে আছে কোয়াইট, কোয়াইট, কুইট। হ্যাঁ, আই গেস আপনারা জানেন, অনেকের না জানা থাকতে পারে। কোয়াইট মানে হচ্ছে কি চুপচাপ, সাইলেন্ট কিছু। কোয়াইট মানে হচ্ছে কমপ্লিটলি, ঠিক আছে? আর কুইট মানে হচ্ছে কি বন্ধ করা, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখতে হবে। তারপরে দেখেন দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টেশনারি মানে স্টেশনারি, ঠিক আছে? দুইটা ডিফারেন্স। স্টেশনারি হচ্ছে যেটা নন মুভেবল, স্টেশনারি NARY, ঠিক আছে? যেটা স্টেশন অলরেডি যেখানে আছে ফিক্স লোকেশন, হ্যাঁ, এরকম আর কি, ঠিক আছে? ওকে, আর দেখেন স্টেশনারি, ঠিক আছে? NERY, আমরা বলি না স্টেশনারির দোকান, ঠিক আছে? ওই স্টেশনারি হচ্ছে NERY, ঠিক আছে? তো এই জিনিসগুলি খেয়াল করে দেখবেন, এই দুইটা অনেকে এরর করতে পারে। দেন দেনের পার্থক্য তো আপনারা আগে জানেন, ঠিক আছে? দেন আমরা ইউজ করি হচ্ছে কম্পারিজনের ক্ষেত্রে, আর দেন তো হচ্ছে পরবর্তীতে এরকম বোঝায়, ঠিক আছে? তো বাকিগুলো আই গেস পারবেন মোটামুটি, দেখে নিয়ে আপনারা, ঠিক আছে? আসেন এক্সারসাইজ 54টা তাও আমরা একটু করি, ঠিক আছে? হ্যাঁ, যদি করি এ বিউটিফুল এঞ্জেল না অ্যাঙ্গেল, বিউটিফুল এঞ্জেল অ্যাডর্ন দেয়ার ক্রিসমাস ট্রি, ঠিক আছে? আই হ্যাভ ইয়োর না ইউর নোটস, ইয়োর নোটস, ঠিক আছে? The rescuers were a welcome sight for those trapped on the snow-covered mountain. মানে রেস্কিউয়াররা, উদ্ধারকারীরা ছিল এ ওয়েলকাম সাইট, একটা শুভ দৃশ্য। ওয়েলকাম সাইট মানে SIGHT মাঝখানে যেটা, ওয়েলকাম সাইট ফর দোজ ট্র্যাপড অন দ্য স্নো-কভার্ড মাউন্টেন, মানে যারা ট্র্যাপড ছিল তাদের জন্য এটা একটা শুভ দৃশ্য ছিল রেস্কিউয়াররা। হুজ, হু ইজ নাকি হুজ, হু ইজ প্রথমটা আর কি 4 নম্বরে। হু ইজ সাপোজ টু সাপ্লাই দ্য রিফ্রেশমেন্ট। ইট ইজ আ কাস্টম ইন দ্য ইউনাইটেড স্টেটস, নট কস্টিউম। কস্টিউম মানে হচ্ছে কোনো কিছুর জামা, ঠিক আছে? হ্যাঁ, যেরকম আমরা বলি যে
স্পাইডারম্যানের কস্টিউম ওরকম আছে, ঠিক আছে? কাস্টম ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইট টার্কি অন থ্যাঙ্কসগিভিং। হ্যাঁ, ওয়েদার উই ড্রাইভ অর ফ্লাই ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ আওয়ার ভেকেশন। 2 নাম্বারটা ওয়েদার, ঠিক আছে? হ্যাঁ, নট ওয়েদার মানে আবহাওয়া না। Pasquale is of French descent, but his cousin is English. Descent না, descent মানে আমরা বলি decent behavior, descent মানে হচ্ছে হ্যাঁ বংশোদ্ভূত আর কি। is of French descent মানে ফ্রেঞ্চ বংশোদ্ভূত এরকম কিছু বুঝাইছে, ঠিক আছে? আই গেস বাকিটা আপনারা পারবেন, বাকিগুলো মোটামুটি ইজি, দেখে নিন, ঠিক আছে? ওকে, 14 নাম্বারটা দেখেন, যে স্টেশনারি আর স্টেশনারির মধ্যে সেটা কি হবে? 2 নাম্বারটা হবে নোবডি হ্যাড এনি স্টেশনারি, সো উই হ্যাড টু ইউজ নোটবুক পেপার টু রাইট দ্য লেটার, ঠিক আছে? স্টেশনারি মানে হচ্ছে কাগজ ছিল না আর কি, স্টেশনারি ছিল না, তো হচ্ছে নোটবুক পেপারে লিখতে হচ্ছে। এখানে 14 নম্বরে 2 নাম্বারটা রাইট হবে, ঠিক আছে? ওকে, দেখেন 2 নম্বরে এরকম আরো কিছু আছে এখানে, যে কনফিউজিংলি রিলেটেড ওয়ার্ডস, এখানে আরো কিছু আছে। অ্যাকসেপ্ট, এক্সেপ্ট, ঠিক আছে? এক্সেপ্ট মানে কি? ওকে ছাড়া, এক্সক্লুড করা। আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে কোন একটা কিছুকে গ্রহণ করা, ঠিক আছে? অ্যাক্সেস, এক্সেস, হ্যাঁ, এই জিনিসটা অনেকেই ভুল করে। অ্যাডভাইস আর অ্যাডভাইস একই জিনিস। অ্যাডভাইস হচ্ছে নাউন, আমি তোমাকে অ্যাডভাইস দিলাম, আর অ্যাডভাইস, আই অ্যাডভাইসড ইউ, ঠিক আছে? অ্যাডভাইসড ইউ কখনো হবে না, ঠিক আছে? আই উইল অ্যাডভাইস ইউ, এখানে অ্যাডভাইসটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। আর আমি যদি বলি আই উইল গিভ ইউ অ্যাডভাইস, তখন হচ্ছে অ্যাডভাইস নাউন, ঠিক আছে? এই যে দেখেন, অ্যাডভাইস আর অ্যাডভাইসের মধ্যে ডিফারেন্সটা জানতে হবে। এফেক্ট আর ইফেক্টের মধ্যে খুব প্যাচ লাগায় অনুষ্ঠান, ঠিক আছে? আমি হচ্ছে দেখেন এগুলো আপনারা নিজেরা যদিও পড়ে নেবেন, বাট কমনলি মিস্টেকেন যে জোড়াগুলি, ওগুলি নিয়ে আমি হালকা আলোচনা করে যাচ্ছি আর কি, ঠিক আছে? এফেক্ট আর ইফেক্টের মধ্যে ডিফারেন্সটা খেয়াল রাখবেন আপনারা। এফেক্ট মানে হচ্ছে ভার্ব, আর ইফেক্ট মানে হচ্ছে নাউন। এফেক্টেড হইলে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে ইফেক্ট, আমরা বলি সাইড ইফেক্ট, ঠিক আছে? হ্যাঁ, ইফেক্ট মানে হচ্ছে এন্ড রেজাল্ট বা কনসিকুয়েন্স, ইফেক্ট মানে হচ্ছে রেজাল্ট, আর এফেক্ট মানে হচ্ছে হ্যাঁ ভার্ব, মানে কোনো একটা কিছু চেঞ্জ করা বা কোনো একটা কিছুকে প্রভাবিত করা, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখবেন, এখানে আর দেখার কিছু নেই, পুরো জিনিসটাই হচ্ছে আপনারা রিডিং করে দেখেন, ঠিক আছে? এখানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইয়ে আছে, হ্যাঁ, জোড়া জোড়া এরকম অনেক ওয়ার্ড আছে, আর এগুলি পড়লে আপনাদের ভোকাবও ইমপ্রুভ হবে আর কি, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে আপনারা এগুলি সব দেখেন আর কি, ঠিক আছে? এক্সারসাইজ 55 দেখেন, কয়েকটা করায় দেই। এই যে কনফিউজিংলি রিলেটেড ওয়ার্ডস নিয়ে করছে। বেটিজ ইনসাল্টিং রিমার্ক গ্রেটলি ইফেক্টেড কার্ড না এফেক্টেড কার্ড? অফকোর্স এফেক্টেড কার্ড হবে, ইফেক্ট তো কোনো ভার্বই না, তো ইফেক্টেড হওয়ার প্রশ্ন আছে না। এফেক্টেড কার্ড ওকে প্রভাবান্বিত করছিল। ডেট্রয়েট ম্যানুফ্যাকচারার্স হোপ টু ডেভেলপ অ্যান ইজিলি অ্যাটাচেবল ডিভাইস না ডিভাইস? ডিভাইস হবে, একটা যন্ত্র। ডিভাইস মানে হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু তৈরি করা, ওটা হচ্ছে ডিভাইস। 2 নাম্বার যেটা আছে, ঠিক আছে? ডিভাইস আমরা বলি যে মোবাইল ডিভাইস এরকম, ঠিক আছে? ইজিলি অ্যাটাচেবল ডিভাইস হবে। While doing the experiment, we asked the lab technicians advice না advice, advice, ঠিক আছে? Advice হলো একটু verb হইতো, ঠিক আছে? ওটা হইতো না আর কি। After declaring bankruptcy, the company was forced to liquidate its assets. Liquefy না, liquidate its assets. Its company headquarters were formerly না formally located in Philadelphia. Formerly মানে হচ্ছে আগে ছিল, আর formally মানে তো বুঝেন যে আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, তো were formerly located in Philadelphia এখানে বেটার সুট করে, ঠিক আছে? যে আগে হচ্ছে ফিলাডেলফিয়াতে লোকেটেড ছিল। স্পেশাল অ্যাটেনশন মাস্ট বি গিভেন নাকি স্পেশালি অ্যাটেনশন মাস্ট বি গিভেন? অফকোর্স স্পেশাল অ্যাটেনশন মাস্ট বি গিভেন। হ্যাঁ, জর্জ ওয়াজ অ্যামং দোজ স্টুডেন্টস নাকি বিটুইন দোজ স্টুডেন্টস? অ্যামং দোজ স্টুডেন্টস, কারণ আমরা জানি যে মোর দ্যান 2 হইলে হ্যাঁ অ্যামং বসে আর কি। তো এগুলি হচ্ছে নিজেরা দেখে নিন, আই গেস বাকিটা পারবেন আপনারা। আচ্ছা, তারপরে দেখেন এগুলি কিন্তু অপশনাল সব, ঠিক আছে? ইটস নট মাস্ট। লিপস টফেলের মেইন গ্রামার অলরেডি আপনারা কমপ্লিট করে ফেলছেন। এগুলি হচ্ছে বেটার বেস্ট প্রিপারেশনের জন্য আপনাদের হচ্ছে এগুলি পড়া উচিত, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য হচ্ছে এটা যেহেতু মেইন সিলেবাসের মধ্যে নাই, তারপরে হচ্ছে আমি আপনাদের দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, কারণ এগুলো পড়লে হচ্ছে আপনাদের ভালো হবে আর কি, প্রিপারেশন আরো অনেক ভালো হবে, ঠিক আছে? এগুলো পড়ে নিয়েন আর কি। আই উড স্ট্রংলি রিকমেন্ড যে আপনারা এগুলো পড়ে নেবেন। এই জন্য আমি হচ্ছে একটু একটু করে দেখাই দিচ্ছি। আচ্ছা, 3 নাম্বার দেখেন, ইউজ অফ প্রিপোজিশন। এখানে হচ্ছে যে প্রিপোজিশনের ব্যবহার কি সেগুলো নিয়ে খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছে। এখানে দেখেন একটা সার্কেল এঁকে বুঝাইছে, হ্যাঁ, যে কখন কোন প্রিপোজিশন বসে, ঠিক আছে?
অ্যাবাভ অর ওভার মানে হচ্ছে মাথার উপর দিয়ে যেতেছে। অন মানে দেখেন, হ্যাঁ, আমার বলের উপরে। থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে। ইন মানে হচ্ছে ভিতরে আছে কোনো একটা কিছু। থ্রু মানে কিন্তু ভিতর দিয়ে চলে যাবে, ঠিক আছে, এরকম। আর ইন মানে হচ্ছে ভিতরে আছে, ঠিক আছে। টু ফ্রম, বুঝতেছেন। ইনটু মানে ভিতরে গেছে, ভিতরে গেছে, ঠিক আছে, বের আর হয় নাই। আউট অফ মানে হচ্ছে বের হয়েছে। বাই মানে হচ্ছে বাই পাশ দিয়ে গেছে। বিলো আন্ডার মানে হচ্ছে নিচ দিয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে এইটা দিয়ে কোনটা কি বোঝায় এই জিনিসটা হচ্ছে আপনারা এটা দেখে নিন। এটা দেখলে আপনাদের ক্লারিফাই হবে। এখানে সবগুলো প্রিপোজিশনই দেখেন, ডিউরিং, ফ্রম, আউট অফ, বাই, এরকম বিভিন্ন রকম প্রিপোজিশন হচ্ছে ওরা এখানে দেখাইছে আর কি, যে কোনটা কোন সময় ইউজ হয়। এটা পুরোপুরি অপশনাল, ঠিক আছে। আইবিএ তে প্রিপোজিশন নিয়ে ওরকম জিনিসপত্র আসে না, ঠিক আছে। তো এটা আপনাদের জন্য অপশনাল। প্রিপোজিশনটা জেনে রাখলে ভালো। প্রিপোজিশনের ব্যবহার যদি আপনারা জানেন তাহলে ভালো হবে, ঠিক আছে। বুঝতে পারবেন যে কখন কোনটা ইউজ করা হয়। এখানে একটা এক্সারসাইজ আছে 56, একটাই আছে প্রিপোজিশন নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা যদি পড়েন তাহলে এটা সলভ করেন আর কি, হ্যাঁ, ভালো একটা আইডিয়া হবে। Okay. আচ্ছা, তারপরে দেখেন আরো কিছু জিনিস আছে যেটা আপনাদের জন্য পড়লে ভালো। ভার্বাল ইডিয়মস, ঠিক আছে। হ্যাঁ, আমরা বলি যে ব্রেক অফ, ব্রিং আপ, ঠিক আছে, এগুলি কি আর কি। হ্যাঁ, ব্রোক অফ দেয়ার রিলেশনস, ঠিক আছে। হ্যাঁ, রিলেশন ভেঙে ফেলছে আর কি, ঠিক আছে। এই টাইপের জিনিসপত্র আর কি। ব্রিং আপ মানে কোনো একটা কিছু নিয়ে আসা। কল অন মানে হচ্ছে ডাকা, ঠিক আছে। কেয়ার ফর মানে হচ্ছে কাউকে কেয়ার করা, পছন্দ করা, এরকম আর কি, ঠিক আছে। হুম, এই যে জিনিসগুলি ভার্বাল ইডিয়মস যেগুলো বলতেছে, এগুলো অলরেডি আপনারা বেশিরভাগই জানেন, ঠিক আছে। তারপরেও দেখে রাখেন, এগুলি জানলে ভালো আর কি। হ্যাঁ, যেরকম দেখেন, কাম অ্যালং উইথ মানে অ্যাকম্পানি, কিন্তু কাম ডাউন উইথ মানে কিন্তু বিকাম ইল উইথ, মানে হচ্ছে অসুস্থ হওয়া, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখেন ডু অ্যাওয়ে উইথ মানে ইলিমিনেট বা গেট রিড অফ, মানে কোনো একটা কিছু থেকে মুক্ত হওয়া, ডু অ্যাওয়ে উইথ, ঠিক আছে। হ্যাঁ, তো এই টাইপের জিনিসগুলি হচ্ছে আমাদের মানে জানলে ভালো আর কি। এগুলি হচ্ছে মেইনলি কি, এগুলি হচ্ছে আহ কি বলবো, এগুলো হচ্ছে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে আর কি বেশি ইউজ করা হয়। হ্যাঁ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা হচ্ছে ইউজ করে নিত্যদিন, তারা হচ্ছে এই জিনিসগুলি হচ্ছে অনেক বেশি জানে এবং ইউজ করে আর কি। ঠিক আছে? তো এগুলি আপনারা দেখেন, এটাও হচ্ছে অপশনাল, বাট আই উড রিকমেন্ড আপনারা দেখে নিন। ঠিক আছে? তো এরকম দেখেন, এখানে সবগুলোই হচ্ছে অপশনাল আর কি। মানে 239 পেজের পরে যা আছে ওগুলি সবই হচ্ছে অপশনাল, বাট আপনাদের জন্য পড়লে ভালো আর কি। ঠিক আছে? তো দেখেন, আমরা ছোটবেলায় এই যে দেখতাম যে প্রিপোজিশন পড়তাম। হ্যাঁ, প্রিপোজিশন কেমনে পড়তাম আমরা, এই যে দেখেন আমাদের হচ্ছে এরকম জোড়া জোড়া দিয়ে দিত আর কি, ঠিক আছে। হ্যাঁ, ভার্বের সাথে আর কি, এখানেও এরকম অনেক জোড়া জোড়া দেওয়া আছে, ঠিক আছে। রিলাই অন, ডিপেন্ড অন, অ্যাপ্রুভ অফ, ঠিক আছে। এখানে ওই যে চৌধুরী এন্ড হোসেন বই আমরা যেরকম পড়তাম ছোটবেলায়, এখানে অনেক ছিল, শয়ে শয়ে ছিল, এত নাই আর কি। এখানে জাস্ট হচ্ছে যেগুলি আপনার জানা দরকার সেগুলিই আছে, ঠিক আছে। হ্যাঁ, তো সেগুলি হচ্ছে আপনারা একটু দেখে নিতে পারেন, কয়েকটাই এখানে আছে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিন, কাজে লাগবে। ওকে, তারপরে তো এই যে মিনি টেস্ট আছে, মিনি টেস্ট 5, 6, এগুলো হচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের ক্লিপ টফল। তারপরে দেখেন মিনি টেস্ট গুলো তো আপনাদের প্র্যাকটিসের জন্যই, এটা তো সবাই জানে। 6টা মিনি টেস্ট আছে, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এগুলি প্র্যাকটিসের জন্য আর কি। প্র্যাকটিসের জন্য এই ক্লিপ টফলের শেষের দিকে আরো কিছু জিনিস আছে যেটা অনেকে মিস করে যায়। 6 ফুল লেন্থ প্র্যাকটিস টেস্ট, দেখেন আরো 6টা ফুল লেন্থ প্র্যাকটিস টেস্ট আছে, ঠিক আছে। এখানে সবকিছু আপনাদের পড়ার লাগবে না, আপনারা জানেন, ঠিক আছে। আপনারা শুধু হচ্ছে ওই যে গ্রামারের জিনিসগুলো প্র্যাকটিস করবেন আর কি, বুঝছেন। এখানে ওই যে কম্প্রিহেনশন টেনশন অনেক কিছু আছে, ক্লিপ টফল থেকে কম্প্রিহেনশন করার কোনো মানে হয় না, ঠিক আছে। হ্যাঁ, আপনারা জাস্ট এই যে এরর ডিটেকশন বা গ্রামারের যেসব কোশ্চেন আছে, ঠিক আছে, এই যে দেখেন প্র্যাকটিস টেস্ট আরো 6টা, এখানে আরো এরকম কোশ্চেন আছে, এগুলো হচ্ছে আপনারা সলভ করবেন আর কি, ঠিক আছে। তো দেখেন ক্লিপ টফল থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই আর কি সলভ করার জন্য। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমি রিকমেন্ড করবো আপনাদের, যে এগুলো হচ্ছে আপনারা সবাই সলভ করবেন আর কি, ঠিক আছে। ক্লিপ টফল কেউ যদি ভাই ভালো মতন প্র্যাকটিস করে, ঠিক আছে, হ্যাঁ, এই যে মিনি টেস্ট গুলি দেয় সবগুলি এক্সারসাইজ করে, ঠিক আছে, তারপর হচ্ছে মানে এই প্র্যাকটিস টেস্ট গুলি শেষে করে, ঠিক আছে, যদি বুঝে অ্যাকচুয়ালি করে, গ্রামারে ওর আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। আর যদি আইবিএর তারপর হচ্ছে কিছু কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করে আর কি, ঠিক আছে, গ্রামার আর কোনো প্রবলেম না। হ্যাঁ, আমরা আসলে আইবিএ কে অনেক কঠিন ভাবি আর কি, ঠিক আছে, নট দ্যাট টাফ, বুঝছেন। আমরা যদি ঠিক মতো, হ্যাঁ, অনেক বই পড়ার চেয়ে অল্প বই ঠিক মতো পড়াটা আমি অলওয়েজ রিকমেন্ড করি, ঠিক আছে। ট্রাস্ট মি, আই হ্যাভ নোন মেনি পিপল ইন মাই লাইফ যারা হচ্ছে আইবিএর জন্য অনেক খাটতো কিন্তু চান্স পায় নাই, বিকজ ওদের পড়াশোনাটা স্মার্ট ছিল না।
হ্যাঁ, অনেক বই করলেই শুধু হয় না, একটা বই থেকে হ্যাঁ ঠিক মতো করলে মোর দ্যান এনাফ। ঠিক আছে, ওই একটা বই বা ওই দুইটা বই কি সেটা আমাদের জানতে হবে। ওরকম একটা বই হচ্ছে ক্লিপস। ঠিক আছে, আরেকটা বই হচ্ছে ব্যালেন্সার ভোকাবুলারি জন্য। ওকে, তো দেখেন ক্লিপস টফেল হচ্ছে আজকে আমরা শেষ করে দিলাম। ঠিক আছে, আমাদের ক্লাসে আর কিছু সময় অবশ্যই আছে। ঠিক আছে, এই সময়টা আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন একটা শর্ট আসরের নামাজের ব্রেক নিব আর কি। ঠিক আছে, হ্যাঁ বেশিক্ষণ না, জাস্ট 5:19 বাজে খুব ছোট একটা ব্রেক নিব। আমরা 5:30-তে আবার একটু রিজিউম করব। ঠিক আছে, 5:30-তে এসে আমরা যেটা করব, আমরা তো গ্রামার টিপস টপিক পড়লাম। হ্যাঁ দেখেন, গ্রামার আমরা কভার করলাম খুব সুন্দরভাবে। ভোকাবস হচ্ছে আপনারা প্র্যাকটিস করতেছেন, আমি হচ্ছে এক্সাম নেই, ভোকাবস থাকবে, আমাদের নেক্সট এক্সামে ভোকাবস থাকবে আর কি। তো স্কেজুলে আপনারা দেখে নেবেন। একটা জিনিস আমাদের কম প্র্যাকটিস করা হয়েছে ইংলিশের জন্য, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে, তো আমি যেটা করব যে এই যে ব্রেকের পরে 5:30 থেকে আপনাদের আমি জিআরই এর বই থেকে, এটা বোনাস আর কি আপনাদের। ঠিক আছে, কিছু রিডিং কম্প্রিহেনশন আপনাদের সাথে আমরা প্র্যাকটিস করব, সলভ করব, আপনাদের বোঝাবো যে দেখেন রিডিং কম্প্রিহেনশন কিভাবে করতে হয় ফর আইবিএস। ঠিক আছে, তো লেটস রিজিউম এট 5:30। সবাই এখন যারা আছেন আবার আসবেন। হ্যাঁ, কারণ রিডিং কম্প্রিহেনশনের পার্টটা বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো 5:30-র মধ্যে সবাই চলে আসবেন।
হ্যালো গাইজ, সরি আই ডিড আ ভেরি স্টুপিড থিং। আমি হচ্ছে আনমিউট করে এতক্ষণ কথা বলে আসছি। আসলে কনফিউজ ছিলাম যে আসলে আপনি কি এখন স্টার্ট করেছেন নাকি করেন, এই জন্য কি বলবেন। থ্যাংক ইউ ফর নোটিফাইং মি। আমার খেয়াল ছিল যে আমি হচ্ছে আনমিউট করছি, ঠিক আছে, বাট আই থিঙ্ক যে আমি করি নাই। ওকে, নিজেই নিজেই নিজের কাছে এখন বোকা লাগতেছে, ঠিক আছে। ওকে, ইম্পর্টেন্ট কথাবার্তা বলছিলাম, বেশ আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে একটু রিক্যাপ করি আর কি, ঠিক আছে। আমি মেইনলি যেটা বলতেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন থেকে আইবিএ তে মোটামুটি 30 to 40% কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিসের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন সোর্স আছে আর কি, ঠিক আছে। আইবিএ এর যে মেন্টরস এর গাইডটা, ওইটা ইটসেলফ একটা ভেরি গুড সোর্স। আইবি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অবশ্যই সলভ করবো রিডিং কম্প্রিহেনশনের জন্য, বাট বেস্ট সোর্স হচ্ছে জিআরই এর বইগুলো থেকে রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করা, ঠিক আছে। আমরা ক্লাস এসএসসি এইচএসসি তে যেসব রিডিং কম্প্রিহেনশন করছি তার থেকে এটা আলাদা, ঠিক আছে। এসএসসি এইচএসসি তে রিডিং কম্প্রিহেনশন কি আসতো, হ্যাঁ, খুব ইজি জিনিস আসতো আর কি। আসতো যে ধরেন একটা প্যাসেজ দিচ্ছে, বলতো হোয়াট ইজ হিজ নেম, ওয়্যার ডাজ হি লিভ, ঠিক আছে, হোয়াট ইজ হিজ এজ, এই টাইপের কোশ্চেন আসতো, ঠিক আছে। তো আমাদের রিডিং কম্প্রিহেনশন এতটা ইজি না, ইটস টাফার দ্যান দ্যাট আর কি, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমাদের একাডেমিক রাইটিং করতে হবে, এবং এগুলি বেস্ট আমরা দেখতে পারবো জিআরই বই থেকে, ঠিক আছে। এখন আমরা যে বইটা খুলছি এটা হচ্ছে ম্যাগ্রো হিল এডুকেশন জিআরই 2019। এই বইটা হচ্ছে আমাদের ইয়েতে আছে, এই আমার ফেসবুক গ্রুপে আছে, প্লাস আমি হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে আজকে এটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এই বইটা তো দেখবেন যে রিডিং কম্প্রিহেনশনের উপর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা আপনারা খুব ভালো মতন সলভ করবেন, ঠিক আছে? তাহলে খুব ভালো একটা প্র্যাকটিস হবে। এছাড়াও দেখবেন যে আরো দুইটা চ্যাপ্টার আছে এখানে, হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এই দুটো চ্যাপ্টার হচ্ছে ভোকাবের জন্য। আপনারা যখন মোটামুটি ভোকাব করে ফেলবেন, তারপর হচ্ছে এই দুটো চ্যাপ্টার আপনারা সলভ করবেন আর কি, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার হচ্ছে পড়লে খুব ভালো হবে, আপনাদের হচ্ছে ভোকাবও একটা খুব ভালো প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাঁ। তো এই যে বইটা ম্যাগ্রো হিল জিআরই 2019, এটা একটা গোল্ড মাইন ফর ইংলিশ সেকশন প্র্যাকটিস আর কি, হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন আর ভোকাবটার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দেবো। তো আসলে আমরা প্যাসেজে ঢুকি আর কি, ঠিক আছে। হ্যাঁ, প্যাসেজটা পড়ি, পড়ে দেখি যে কি বুঝাচ্ছে, ঠিক আছে। এবং প্যাসেজ পড়ার সময় মনে রাখবেন একটা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই আইডিয়া বা জিআর এর প্যাসেজগুলি যেহেতু কমপ্লেক্স হয়, তো অনেকে হচ্ছে পড়তে পড়তে ভুলে যায় যে কি বুঝাইতেছে, এত কমপ্লেক্স হয়, মিনিং হারায় ফেলে আর কি বোঝার জন্য, হ্যাঁ। তো আমাদের ট্রিক হচ্ছে আমরা হচ্ছে মিনিং বুঝে বুঝে আগাবো আর কি, ঠিক আছে, না বুঝে আগাবো না। আর ইফ নিডেড আমরা পুরো জিনিসটা বাংলায় বুঝে নেবো, ঠিক আছে। ট্রাস্ট মি, আমাদের হচ্ছে মিনিং খুব ভালো মতন খুঁটায় খুঁটায় বুঝে পড়তে হবে, আদারওয়াইজ হচ্ছে আমরা কোশ্চেন ঠিক মতো অ্যান্সার করতে পারবো না। কারণ এখানে কোশ্চেন অত ইজি হয় না যে হোয়াট ইজ নেম, হোয়াট ইজ এজ, এই টাইপের কোশ্চেন তো আর হবে না, ঠিক আছে। তো আমাদের খুব মানে থিমটা বুঝতে হবে। ওকে, তো আসুন আমরা প্যাসেজটা শুরু করি। কি বলছে? When Tocqueville came to America in 1831, he expressed a sentiment that is echoed in the works of Bloom and Kennedy. এতটুকু পড়ি। When Tocqueville came to America in 1831, মানে 1831 সালে যখন টকোভিল আমেরিকায় আসছিল, he expressed a sentiment, মানে একটা ভাব বা একটা ইমোশন, একটা সেন্টিমেন্ট প্রকাশ করছিল, that is echoed in the works of Bloom and Kennedy। যে সেন্টিমেন্টটা ব্লুম এবং কেনেডির ওয়ার্কের মধ্যে প্রতিধ্বনিত ছিল। তার মানে কি, ব্লুম এন্ড কেনেডি নিশ্চয়ই দুজন সাহিত্যিক বা রাইটার, ওদের কাজকর্ম বা ওদের লেখনীর মধ্যে একটা সেন্টিমেন্ট ছিল। ওই সেম সেন্টিমেন্টটাই প্রতিধ্বনিত হয়েছে টকোভিলের দ্বারা। হ্যাঁ, ও যেটা এক্সপ্রেস করছে, কবে হয়েছে, কখন হয়েছে? 1831 সালে হয়েছে, যখন ও আমেরিকায় হয়েছে। ভালো কথা। এখন ওই সেন্টিমেন্টটা কি? এই যে দেখেন বিসর্গ সাইন দিচ্ছে, দ্যাট আমেরিকান ডেমোক্রেসি বাই এনকারেজিং ডিসেন্ট ক্যান লিড টু ইটস ওন আনডুইং। ওন আনডুইং কি? আমি জানি না আসলে ভাই ওন আনডুইং কি, বাট আই ক্যান গেস এখানে ওন আনডুইং বলতে নিশ্চয়ই নিজেই নিজের ক্ষতি বা নিজেই নিজের ধ্বংস, এই টাইপ কিছু বোঝাচ্ছে। এখানে হচ্ছে আপনাদের একটা লেসন, ইডিয়মস, ফ্রেজেস, প্রিপোজিশনাল ফ্রেজেস, ভার্বাল ফ্রেজেস, এরকম অনেক দেখবেন প্যাসেজ পড়তে গিয়ে নতুন নতুন দেখবেন, ঠিক আছে। সবগুলি পড়ে মিনিং মুখস্থ করে সব জানা ইটস নট পসিবল, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে কমন সেন্স যদি থাকে, হ্যাঁ, আমরা হচ্ছে প্যাসেজের কন্টেক্সট দেখেই বুঝতে পারবো। জাস্ট লাইক এখানে বোঝা যাচ্ছে যে ওন আনডুইং বলতে নিজেই নিজের ধ্বংস বা নিজেই নিজের ক্ষতি, এরকম কিছু একটা বুঝে, ঠিক আছে। তো মিনিংটা কি, সেন্টিমেন্টটা কি? দ্যাট আমেরিকান ডেমোক্রেসি বাই এনকারেজিং ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে মতানৈক্য। যে আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকান গণতন্ত্র ডিসেন্ট বা মতানৈক্যকে এনকারেজ করে ক্যান লিড টু ইটস ওন আনডুইং, মানে নিজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারে। আর ব্যাপারটা আসলে কি, আমেরিকান ডেমোক্রেসি বাংলাদেশের ডেমোক্রেসির মতো নয়, এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, রাইট? তো
তো ওরা হচ্ছে আসলে মতানৈক্যকে বা তুমি একজনের মতে ইয়েস স্যার বললো না সব সময়, মতানৈক্য দেখাও, এই জিনিসটাই ওরা হচ্ছে এনকারেজ করে, ঠিক আছে? হ্যাঁ, তো এইটাই বলতেছে যে এই যে আমেরিকান ডেমোক্রেসির যে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি নিজেই ডিসেন্টকে এনকারেজ করে নিজেই নিজের ধ্বংস ডেকে আনতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টটা হচ্ছে ব্লুম এবং কেনেডির ওয়ার্কের মধ্যে আছে। সেম জিনিসটাই হচ্ছে টকভিলও ইকো করছে বা প্রতিধ্বনিত করছে 1831 সালে যখন ও আমেরিকা আসছে। দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য ফার্স্ট সেন্টেন্স। যদিও ফার্স্ট সেন্টেন্সটা বিশাল বড়, প্রায় 4 লাইনের মতো, বাট মিনিং হচ্ছে এটি। তো আমাদের এরকম বুঝে বুঝে যদি আমরা পড়ি, ইফ নিডেড আমরা এরকম বাংলায় চিন্তা করবো যে কি বুঝাইছে, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি জাস্ট রিডিং করেন, রিডিং করে এমনিই বোঝার চেষ্টা করেন, তখন ইট উইল বি ভেরি টাফ, ঠিক আছে? তো রিডিং কম্প্রিহেনশনের ট্যাকটিক হচ্ছে এটাই, যতটুকু করবেন বুঝবেন, বুঝে আবার আগাবেন, ঠিক আছে? ওকে, এভাবে করলে হচ্ছে বেশি টাইমও লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি লেখা দেখেন, বাট ইন কন্ট্রাস্ট টু দ্য পেসিমিজম দ্যাট ডমিনেটস ব্লুমস এন্ড কেনেডিস থিঙ্কিং। তার মানে কি? আমরা বলছি যে একটা পেসিমিজম আছে যেটা ব্লুমস এবং কেনেডির থিঙ্কিং কে ডমিনেট করে। হ্যাঁ, মানে পেসিমিজম মানে কি বুঝে নিত, অপটিমিজমের বিপরীত হচ্ছে পেসিমিজম, মানে নেগেটিভ থিঙ্কিং আর কি, যে না ভাই হবে না আমার, এরকম একটা পেসিমিজম বা নেগেটিভ থিঙ্কিং, যেটা হচ্ছে ব্লুম এবং কেনেডির থিঙ্কিং কে ডমিনেট করে। বাট ইন কন্ট্রাস্ট টু দ্য পেসিমিজম বলছে, তার মানে অফকোর্স টকভিলেরটা হচ্ছে পেসিমিজমের বিপরীতে কিছু একটা। বাট ইন কন্ট্রাস্ট টু দ্য pessimism that dominates Bloom's and Kennedy's thinking, Tocqueville's analysis went a step further. মানে হচ্ছে ব্লুম এবং কেনেডির ওয়ার্কের মধ্যে যে পেসিমিজমটা আছে, ওইটার বিপরীতে গিয়ে টকভিলের অ্যানালিসিসটা আরো এক স্টেপ গভীরে গেছে, ভিতরে গেছে, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। তো কিভাবে ভিতরে গেছে, এখন হচ্ছে সেন্টেন্স দেখেন, বিশাল একটা সেন্টেন্স, ঠিক আছে? এই সেন্টেন্সটাই দাগাইছিলাম যখন হচ্ছে আবিষ্কার হয়েছে যে আমি মিউট ছিলাম আর কি। ওকে, এখন আবার পড়ি, দেখেন সমস্যা নেই। While acknowledging the seeming inevitability of dissent among the citizenry, তার মানে হচ্ছে, হ্যাঁ, টকভিল অ্যাকনোলেজ করতেছে, ভাই অ্যাকনোলেজ করতেছে যে এই যে ইনএভিটেবিলিটি অফ ডিসেন্ট, তার মানে ডিসেন্ট বা মতানৈক্যটা ইনএভিটেবল, মানে এটা হবেই, ঠিক আছে? ইনএভিটেবল মানে কি? আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করা যায় না। তো মেনে নিতেছে যে সিমিং ইনএভিটেবিলিটি অফ ডিসেন্ট, তার মানে আপাত দৃষ্টিতে এই যে মতানৈক্যটা, এটা যে ইনএভিটেবল বা আনঅ্যাভয়েডেবল, এটা ও অ্যাকনোলেজ করতেছে, ঠিক আছে? টকভিল অ্যাকনোলেজ করতেছে, বলছে হ্যাঁ ভাই আমি জানি যে এই যে তোমাদের মধ্যে যে মতানৈক্য হবে, তোমরা যে জ্ঞানজাম করবা, এটা যে অ্যাভয়েড করা যাবে না আপাত দৃষ্টিতে, এটা আমি মানি। এটা মেনেও বলতেছে, হি অলসো রিকগনাইজ দ্যাট বিনিথ দিস ফ্রাস্ট্রেশন দেয়ার লে ফান্ডামেন্টাল বিলিফ। তার মানে অ্যাকনোলেজ করেও ও বলতেছে যে এই যে ফ্রাস্ট্রেশনটা, হ্যাঁ, এই যে ফ্রাস্ট্রেশনটা, মতানৈক্যর যে ফ্রাস্ট্রেশন, এইটার বিনিতে বা এইটার গভীরে, হ্যাঁ, দেয়ার লে ফান্ডামেন্টাল বিলিফ, একটা হচ্ছে মূল একটা বিশ্বাস আছে, that democratic politics would ultimately amend the situations that aroused complaint. তার মানে এই ফান্ডামেন্টাল বিলিফটা কি আছে ভিতরে গভীরে, যে গণতান্ত্রিক পলিটিক্স বা গণতান্ত্রিক রাজনীতি would ultimately amend মানে কি? কারেক্ট করা, রেকটিফাই করা, ঠিক আছে? would ultimately amend the situations that aroused complaint. তার মানে বলতেছে যে যেই সিচুয়েশন গুলি কমপ্লেইন্ট বা অভিযোগকে জাগ্রত করছে, সেই সিচুয়েশনটাকেই, হ্যাঁ, কারেক্ট করার সক্ষমতা গণতান্ত্রিক পলিসির আছে, ঠিক আছে? আমরা বলতেছি যে এই যে দেখেন, মানুষজন হচ্ছে ধরেন যেই জিনিসটা নিয়ে অভিযোগ করতেছে, হ্যাঁ, ওই সিচুয়েশনটাকে কারেক্ট করাটা গণতান্ত্রিক পলিটিক্সই করতে পারে, ঠিক আছে? উড আলটিমেটলি অ্যামেন্ড দ্য সিচুয়েশনস দ্যাট অ্যারাউজড কমপ্লেইন্ট। এই যে গণতান্ত্রিক পলিটিক্স যে, হ্যাঁ, এই সিচুয়েশনটাকে ইমপ্রুভ করবে, হ্যাঁ, বা কারেক্ট করবে, এই ফান্ডামেন্টাল বিশ্বাসটা হচ্ছে এই যে ফ্রাস্ট্রেশনটা, মতানৈক্যর ফ্রাস্ট্রেশন এর গভীরে আছে। এটাই হচ্ছে টকভিল রিকগনাইজ করছে, ঠিক আছে? যদিও অ্যাকনোলেজ করছে যে হ্যাঁ ভাই মতানৈক্য হবেই, তারপরেও ওই জিনিসটা অ্যাকনোলেজ করছে, ঠিক আছে? বলছে যে হ্যাঁ, ভিতরে গভীরে একটা বিশ্বাস হচ্ছে যে গণতান্ত্রিক পলিসি এইসব সিচুয়েশনের উন্নয়ন ঘটাবে। As Tocqueville noted, at any given point in time, democracy can appear chaotic, shallow, and contradictory. বলতেছে টকভিল নোট করতেছে যে যে কোনো সময়, হ্যাঁ, ডেমোক্রেসিকে দেখে আপনার কেওটিক, ঠিক আছে, জ্ঞানজামপূর্ণ, শ্যালো, শ্যালো মানে হচ্ছে ভাষা ভাষা, ঠিক আছে, গভীর না, এন্ড কন্ট্রাডিক্টরি, ঠিক আছে, বিপরীতমুখী মনে হইতে পারে। বাট হি নোটেড ইট ওয়াজ নেভার স্ট্যাগন্যান্ট। বাট ও এটাও নোট করছে যে হ্যাঁ, ভালো কথা, এইসব খারাপ খারাপ দিক ডেমোক্রেসির হইতে পারে, বাট ইট ওয়াজ নেভার স্ট্যাগন্যান্ট, এটা কখনোই স্ট্যাগন্যান্ট বা স্থির না,
এটা অলওয়েজ ডাইনামিক। টকোভিলের জন্য ডেমোক্রেসিস টেন্ডেন্সি টু এনকারেজ অ্যান্ড অ্যাকোমোডেট ডিসকন্টেন্ট ওয়াজ ইটস গ্রেটেস্ট ভার্চু। মানে বলতেছে টকোভিলের জন্য ডেমোক্রেসির যে টেন্ডেন্সিটা যে এনকারেজ করতেছে এবং স্থান দিচ্ছে ডিসকন্টেন্ট কে, হ্যাঁ, বা মতানৈক্যকে, বা ডিসকন্টেন্ট মানে কি, যে অখুশিকে, হ্যাঁ, যে তুমি কন্টেন্ট না, তুমি খুশি না, তোমার মধ্যে রোষ আছে, হ্যাঁ, এই জিনিসটাকে যে এনকারেজ করে ডেমোক্রেসি বলে যে তুমি তোমার ডিসকন্টেন্ট জানাও মানুষকে, বা অ্যাকোমোডেট করে ডেমোক্রেসি, এটাই হচ্ছে এই যে টেন্ডেন্সিটা ডেমোক্রেসির, এটাই হচ্ছে ডেমোক্রেসির গ্রেটেস্ট ভার্চু। টকভিল এটাই বলে, ঠিক আছে, বিকজ ইট ইজ সেলফ কারেক্টিং। ঠিক আছে, ও বলতেছে যে ডেমোক্রেসি ইজ সেলফ কারেক্টিং, ডেমোক্রেসি হচ্ছে নিজেই এরকম মতানৈক্য সৃষ্টি করে, কিন্তু এই যে ওর যে গ্রেটেস্ট ভার্চুটা, এটাই তো হচ্ছে ভাই মতানৈক্য যে থাকতেছে, মতানৈক্যকে যে সুযোগ দিচ্ছে, এটাই হচ্ছে ডেমোক্রেসির গ্রেটেস্ট ভার্চু। এবং এর ফলে ডেমোক্রেসি হচ্ছে নিজেকেই নিজে কারেক্ট করে আলটিমেটলি। ঠিক আছে, তো ডেমোক্রেসি ইজ সেলফ কারেক্টিং। A properly run democratic system would ultimately benefit from any discontent because the system is designed to rectify the problem. ঠিক আছে, তার মানে বলতেছে যে ডেমোক্রেসি হচ্ছে সেলফ কারেক্টিং। হ্যাঁ, ডেমোক্রেসির জন্যই মানুষ হচ্ছে জানাইতে পারে যে হ্যাঁ আমি খুশি না, আমি তোমার সাথে এগ্রি করি না। তো এটা হয়তো একটা কিওস বা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে, বাট এই যে আমি যে জানাইতে পারতেছি আমার যে মত প্রকাশের স্বাধীনতা আছে, এই যে ভার্চুটা, এই ভার্চুটার জন্যই আলটিমেটলি, হ্যাঁ, ডেমোক্রেসি হচ্ছে সেলফ কারেক্টিং। মানে এই সিচুয়েশন গুলি ও এই জন্যই ইমপ্রুভ আলটিমেটলি করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, so it is the fundamental theme of the whole passage. এখন আমরা কোশ্চেনে যাই, অ্যান্সার করার চেষ্টা করি। The author mentions Tocqueville's belief that democracy was never stagnant, লাইন 11 টু। ঠিক আছে, কি করার জন্য, ঠিক আছে, দেখেন এটা খুঁজে বের করি। But he noted it was never stagnant. For Tocqueville, democracy's tendency to encourage and accommodate discontent was its greatest virtue because it is self-correcting, etc. ঠিক আছে, হ্যাঁ, মানে ওয়াজ নেভার স্ট্যাগনেন্ট বলতে কি বুঝাইছে, যে ডেমোক্রেসির মধ্যে অনেক খারাপ দিক আছে, এটা কিওটিক, শ্যালো, এটা কন্ট্রাডিক্টরি, বাট এটা কখনো স্থির না, এটা অলওয়েজ নিজে নিজেকে কারেক্ট করতে থাকে, এটা ডাইনামিক, এরকম কিছু একটা বুঝাইছে। ঠিক আছে, তো দেখেন অ্যান্সার কি হবে, অপশনগুলো আমরা দেখি। হাইলাইট টকভিলস বিলিফ ইন দ্য সেলফ কারেক্টিং নেচার অফ ডেমোক্রেসি। ওকে, ইট শুড বি দ্য অ্যান্সার। দেখি এর চেয়ে বেটার কোনো অ্যান্সার পাই কিনা। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের অলওয়েজ বলে চুজ দ্য বেস্ট অ্যান্সার, কখনো নর্মালি বলে না চুজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ দেয়ার ক্যান বি মাল্টিপল কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের বেস্ট যেটা সুট করে সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। সো ফার এ নাম্বার হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার, বাট লেটস সি যে এর চেয়ে বেটার কোনো অ্যান্সার আমরা পাই কিনা। ঠিক আছে, বি নাম্বার কি বলছে, ইন্ট্রোডিউস দ্য ডিফারেন্স বিটুইন টকভিলস থিংকিং এন্ড দ্যাট অফ ব্লুম এন্ড কেনেডি। না, স্ট্যাগনেন্টের মধ্যে এরকম কিছুই এখানে বলা নাই। ঠিক আছে, এখানে টকভিল আর ব্লুম কেনেডির কোনো পার্থক্য এখানে আলোচনা হচ্ছিল না, ওইটা আগেই উপরে হয়ে গেছে। ঠিক আছে, তো এটা না উত্তর। এক্সপ্লেইন ওয়াই টকভিল বিলিভ সিটিজেন্স অফ ডেমোক্রেটিক নেশনস আর অফেন আপসেট। না, এখানে ডেমোক্রেটিক নেশনের সিটিজেনরা আপসেট কিনা এটা নিয়ে কোনো কথাই হয়নি, এটা কমপ্লিটলি কনটেক্সটলেস একটা অপশন। ডি নাম্বার কি বলছে, সাজেস্ট ওয়েজ টু ইলিমিনেট দ্য ফ্রাস্ট্রেশন অফ দ্য সিটিজেন্স অফ ডেমোক্রেটিক নেশনস। না, এখানে ও বলছে যে সিটিজেনদের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে, বলছে এক জায়গায়, কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা দূর করার কোনো ওয়ে কিন্তু সাজেস্ট করে নাই। আমাদের মনে রাখতে হবে যে প্যাসেজে আমার কি মনে হয় ওইটা দিয়ে আমার দেখলে হবে না, দেখতে হবে যে প্যাসেজে এক্স্যাক্টলি কি বলছে, এর বাইরে আমি যেতে পারবো না। ঠিক আছে, ইমপ্লাই দ্যাট মেনি অফ দ্য কনসার্নস অফ ডেমোক্রেটিক সিটিজেন্স আর বেসলেস, এটা নিয়েও কিছুই বলা হয়নি। ঠিক আছে, তো দেখেন এটাও কমপ্লিটলি কনটেক্সটলেস, এরকম কোনো কথা প্যাসেজে বলাই হয়নি। তো আমাদের বেস্ট আনসার হচ্ছে এ, হাইলাইট টকভিলস বিলিফ ইন দ্য সেলফ কারেক্টিং নেচার অফ ডেমোক্রেসি। ওকে, বি নাম্বার দেখেন কি বলছে, it can be inferred from the passage that Tocqueville agrees with Bloom and Kennedy about which of the following। ভালো কথা, এখানে তো টকভিলের সাথে কেনেডি এবং ব্লুমের অনেক পার্থক্য আছে। টকভিল হচ্ছে অপটিমিস্টিক, কেনেডি আর ব্লুম হচ্ছে পেসিমিস্টিক, রাইট? তারপরেও দেখেন কি বলছে, যে কোন জায়গাটায় ওদের ঐকমত্য আছে, কোন জায়গায় ওরা একমত, সেটা জানতে চাইছে। ডেমোক্রেসি ইজ দ্য আইডিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এরকম কিছু কিন্তু কেউ বলে নাই, কেনেডি বা ব্লুম এরকম কিছু বলে নাই। ডিসকন্টেন্ট ইজ ইনহেরেন্ট ইন এনি ডেমোক্রেসি, ইয়েস, দিস শুড বি দ্য অ্যান্সার। কারণ কেনেডি এন্ড ব্লুম বলতো যে হ্যাঁ, ডেমোক্রেসির মধ্যে ডিসকন্টেন্ট বা মতানৈক্য, ডিসেন্ট এসব আছে। ঠিক আছে, টকেভেলও এটা মেনে নিচ্ছে, এটা মেনে নিয়েই তারপরে ও হচ্ছে অন্য কথাবার্তা বলছে। ঠিক আছে, বি নাম্বার এখন পর্যন্ত আমাদের বেস্ট আনসার। লেটস সি আরো কিছু পাই কিনা। ডেমোক্রেসি ক্যান অনলি ফাংশন when its citizens express concern
ওভার ইম্পর্টেন্ট ইস্যুস না, এরকম কিছু ডিরেক্টলি বলে নাই, ঠিক আছে। ডেমোক্রেসিস গ্রেটেস্ট ভার্চু ইজ ইটস অ্যাডাপ্টেবিলিটি না, সেলফ কারেক্টিং নেচারটা হচ্ছে অ্যাডাপ্টেবল মানে গ্রেটেস্ট ভার্চু। ইফ নট প্রপারলি রান ডেমোক্রেসি ক্যান আন্ডারমাইন ইটসেলফ, হ্যাঁ এরকম বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আপনার টকোভিলের সাথে, টকোভিল বলছে কিন্তু ব্লুমার কেনেডি বলে নাই, ঠিক আছে। আমাদের এখানে বের করতে হবে যে তিনজনই কোন ব্যাপারে একমত, হুইচ ইজ অপশন বি, যে ডেমোক্রেসি ডিসকন্টেন্ট ইজ ইনহেরেন্ট ইন এনি ডেমোক্রেসি। তো দুইয়ের অ্যান্সার হচ্ছে আমাদের বি, ঠিক আছে। Okay. আসলে এরকম হচ্ছে আমরা আরেকটা প্যাসেজ দেখি ছোটখাটো। কোনটা দেখবো, হ্যাঁ এটাই দেখি আমরা আসলে, ঠিক আছে। এই যে 3 to 5 যেটা, হ্যাঁ আমরা 3 এবং 4 এই দুটো কোশ্চেন দেখবো। 5 নাম্বার জিআরই এর ফরম্যাটে আছে, আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো আগে আসেন প্যাসেজটা দেখি। ওয়ান অফ দ্য কি নেসেসিটিস for understanding an organism's evolutionary history is the identification of the habitats in which the organism's ancestors thrived. বিশাল সেন্টেন্স বাট মিনিং খুব সিম্পল, ঠিক আছে। হ্যাবিটাটস মানে কি, হ্যাবিটাটস মানে হচ্ছে যেখানে থাকতো আর কি, ঠিক আছে, বাসস্থান আর কি, হ্যাঁ। তো বলছে ওয়ান অফ দি কি নেসেসিটিস ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান অর্গানিজমস ইভলিউশনারি হিস্ট্রি। ইভলিউশন তো আপনারা জানেন, ঠিক আছে, ওই যে ডারউইনের ইভলিউশন থিওরি, যে ওই ইভলিউশনারি হিস্ট্রি বলছে যে ইভলভ করছে কিভাবে একটা অর্গানিজম সেই প্রাচীনকাল থেকে আজকে পর্যন্ত ইভলিউশন কিভাবে করছে, সেই হিস্ট্রিটা বোঝার জন্য যেসব জিনিস খুব নেসেসারি, তার মধ্যে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য হ্যাবিটেটস ইন হুইচ দ্য অর্গানিজমস অ্যানসেস্টরস থ্রাইভ। মানে হচ্ছে যে কোন জায়গাগুলিতে বা কোন বাসস্থানগুলিতে এই অর্গানিজমের অ্যানসেস্টর বা পূর্বসূরীরা থ্রাইভ করছে বা খুব ভালোভাবে থাকতে পারছে, ঠিক আছে, গ্রো করছে, ওইটা আইডেন্টিফাই করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ, কোন একটা অর্গানিজমের ইভলিউশনারি হিস্টরি বোঝার জন্য। বায়োলজিস্টস হ্যাভ ডেভেলপড সাচ টেকনিক্স as radiocarbon dating and biochronology to date fossils and thereby arrive at an approximate range for an organism's existence. মানে বায়োলজিস্টরা হচ্ছে কিছু কিছু টেকনিক ডেভেলপ করছে, রেডিও কার্বন ডেটিং বা বায়োক্রনোলজি, এগুলো দিয়ে হচ্ছে ওরা ফসিলকে ডেট করে করে হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ পায় ফর অ্যান অর্গানিজমস এক্সিস্টেন্স, মানে অর্গানিজমটা কত বছর ধরে এই পৃথিবীতে আছে সেটার একটা রেঞ্জ পায়। এই যে দেখেন, ফর অ্যান অর্গানিজমস এক্সিস্টেন্স, অ্যাপ্রক্সিমেট রেঞ্জ ফর অ্যান অর্গানিজমস এক্সিস্টেন্স, মানে একটা রেঞ্জ পায়, মানে ওরা বুঝে যাচ্ছে এই অর্গানিজমটা এই পৃথিবীতে 5,000 বছর ধরে বিরাজমান, এরকম কিছু একটা পায়। বাট নোয়িং দ্যাট অ্যান অর্গানিজম এক্সিস্টেড ডিউরিং এ সার্টেন পিরিয়ড says little about the environment than that the organism inhabited. মানে আমরা হয়তো জানতে পারি যে আচ্ছা ঠিক আছে এই অর্গানিজমটা হচ্ছে, হ্যাঁ ধরেন খ্রিস্টপূর্ব 2000 সালে ছিল আর কি, ঠিক আছে, বাট এটা হচ্ছে আমাদের কত সালে ছিল এটা হচ্ছে আমাদের খুব একটা আসলে ইনফরমেশন দেয় না যে কোন এনভায়রনমেন্টে ওরা বসবাস করছিল, ঠিক আছে। এই যে দ্য এনভায়রনমেন্ট দ্যাট দ্য অর্গানিজম ইনহ্যাবিটেড, মানে কোন এনভায়রনমেন্টে ওরা বসবাস করছিল ওইটা নিয়ে আসলে এই সময়টা আমাকে খুব একটা আইডিয়া দেয় না। Since the Earth periodically goes through heating and cooling periods, biologists cannot simply assume that a region's current climate is the same as it was for, say, a lemur that inhabited that region 6 million years ago. তার মানে বলতেছে কেন পারি না এটা আসলে, হ্যাঁ, ধরেন আমাকে বললো যে খ্রিস্টপূর্ব 2000 সালে এই অর্গানিজমটা ছিল, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি ওখান থেকে কিন্তু বুঝতে পারবো না যে ওই সময়ে এনভায়রনমেন্ট ওই অঞ্চলে কি ছিল, এটা আমার পক্ষে বলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ বলছে এই যে দেখেন, সিন্স দ্য আর্থ পিরিয়ডিক্যালি গোজ থ্রু হিটিং এন্ড কুলিং পিরিয়ড, যেহেতু আর্থ হচ্ছে পিরিয়ডিক্যালি হিটিং এবং কুলিং পিরিয়ডের মধ্য দিয়ে যায়, এই জন্য বায়োলজিস্ট সিম্পলি জাস্ট অ্যাজিউম করতে পারে না যে আচ্ছা ঠিক আছে ওই অঞ্চলের এখন এখন হচ্ছে এনভায়রনমেন্টটা এরকম, তো এত বছর আগেও হচ্ছে এনভায়রনমেন্ট এরকমই ছিল, এটা বলা যায় না। এক্সাম্পল হিসেবে দিচ্ছে যে একটা লেমিওর যেটা হচ্ছে ওই রিজিয়নে 6 মিলিয়ন বছর আগে ছিল, ঠিক আছে, হ্যাঁ ওই রিজিয়নের ক্লাইমেটটা আমি এখন গেস করতে পারবো না যে 6 মিলিয়ন বছর আগে কি ছিল বেসড অন এখন কি আছে, ঠিক আছে। ওকে, সো টু গেট পাস্ট দিস কোয়ান্ডারি, এখানে দেখেন কোয়ান্ডারি জিনিসটা কি, কোয়ান্ডারি মানে হচ্ছে একটা এই যে এরকম ডিলেমা বা একটা সিচুয়েশন, ঠিক আছে, মানে হচ্ছে একটা কাদাযুক্ত অবস্থা, ঠিক আছে, যেখান থেকে আসলে বের হইতে পারতেছে না, হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন একটা সমস্যা ক্রিয়েট হয়েছে এখানে, যে আমি আসলে বলতে পারতেছি না যে এখন হচ্ছে এনভায়রনমেন্টটা এরকম, তাহলে 6 মিলিয়ন বছর আগে কি ছিল,
অনেক আগে এনভায়রনমেন্ট কি ছিল এটা তো আমার পক্ষে এখন একটার উপর বেস করে বলা সম্ভব না। তো আমি এখন একটা ডিলেমার মধ্যে আছি, একটা ঝামেলায় আছি, ঠিক আছে? তো এটাই বুঝাচ্ছে রাইট, কোয়ান্ডারি দিয়ে। টু গেট পাস্ট দিস কোয়ান্ডারি biologists study the fossils of foraminifera। তার মানে কি, এই যে সমস্যাটা সমাধান করার জন্য ওরা হচ্ছে একটা আপনার ওরা হচ্ছে একটা সমাধান নিয়ে আসছে। সমাধানটা কি? ওরা হচ্ছে একটা জিনিসের ফসিল স্টাডি করে। কি? ফরামিনিফেরা, এটার ফসিল স্টাডি করে। which are microscopic organisms suspended in the waters of the world's oceans। মানে হচ্ছে, হ্যাঁ, পৃথিবীর যে সমুদ্রগুলি সেগুলির পানির মধ্যে এটা আছে, এই অর্গানিজমটা, এর নাম হচ্ছে ফোরামিনিফেরা। এটার ফসিল হচ্ছে ওরা স্টাডি করে করে একটা সমাধান বের করার চেষ্টা করছে। আচ্ছা, কেমনে বের করার চেষ্টা করছে আসেন সেটাই দেখি। Foraminifera consume two types of oxygen isotope, oxygen 16 and oxygen 18। আপনারা সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো জানেন যে আইসোটোপ বলে একটা ব্যাপার আছে। অক্সিজেনের দুইটা আইসোটোপ এখানে বলা হয়েছে, 16 এবং 18। এই দুইটা হচ্ছে ফোরামিনিফেরা কনজিউম করে। ভালো কথা। অক্সিজেন 16 ইজ লাইটার দেন অক্সিজেন 18। অক্সিজেন 16টা অক্সিজেন 18 হচ্ছে হালকা। এন্ড অ্যাজ গ্লোবাল টেম্পারেচার রাইজ, মোর অক্সিজেন 16 দেন অক্সিজেন 18 ইভাপোরেটস। ঠিক আছে? মানে হচ্ছে যখন গ্লোবাল টেম্পারেচার রাইজ করে তখন যেহেতু অক্সিজেন 16টা কম্পারেটিভলি হালকা, তো সায়েন্স অনুযায়ী হচ্ছে অক্সিজেন 16টা অক্সিজেন 18 হচ্ছে বেশি ফাস্টার ইভাপোরেট করে। ঠিক আছে? By studying the fossils of foraminifera, researchers are able to identify the concentrations of these two isotopes at a given time। খুব চমৎকার জিনিস। মানে হচ্ছে ওরা যখন ফোরামিনিফেরার অনেক পুরনো একটা ফসিল, হ্যাঁ, গবেষণা করে, তখন ওরা দেখে যাচ্ছে ফোরামিনিফেরার শরীরে আইসোটোপ 16 হচ্ছে এতটুকু আছে, আইসোটোপ 18 হচ্ছে এতটুকু আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ওরা আইসোটোপ 16 এবং আইসোটোপ 18 একটা রেশিও বের করতে পারে। এবং এই যে রেশিওটা, এটা নিয়ে কি করে, রিসার্চার্স ক্যান দেন use the different ratios of the two isotopes during different time periods to make highly educated inferences about the global climate during a specific time period। তাহলে ওরা কি করে, ওরা হচ্ছে এই যে ডিফারেন্ট ফোরামিনিফেরার ফসিল নিয়ে গবেষণা করে দেখে যে আচ্ছা ঠিক আছে, এই ফোরামিনিফেরার হচ্ছে অক্সিজেনের 16 এবং 18 রেশিও এটা, ওইটার হচ্ছে এরকম। ঠিক আছে? প্লাস ওরা তো কার্বন ডেটিং করে, কার্বন ডেটিং করে জানে যে এই ফোরামিনিফেরাটা আসছে এত মিলিয়ন বছর আগে, ওইটা আসছে এত মিলিয়ন বছর আগে। ঠিক আছে? তো ওরা হচ্ছে যে কার্বন ডেটিং আর হচ্ছে এই অক্সিজেনের আইসোটোপের যে রেশিও, ঠিক আছে, এটা দেখে হচ্ছে ওরা একটা সম্পর্ক তৈরির চেষ্টা করে, একটা এডুকেটেড ইনফারেন্স করে আর কি। আমরা যে বলি না এডুকেটেড গেস, ওরকম একটা এডুকেটেড ইনফারেন্স করে। ব্লাইন্ড গেসের চেয়ে এডুকেটেড গেস অফকোর্স বেটার, রাইট? তো ওরা হচ্ছে এই জিনিসটাই করে আর কি। হ্যাঁ, যে দুয়ে দুয়ে একটা চার মেলানোর চেষ্টা করে ওইখান থেকে একটা ইনফারেন্স বের করে যে আচ্ছা ওই সময় এত বছর আগে গ্লোবাল ক্লাইমেটটা কি ছিল। ঠিক আছে? সো দ্যাটস দ্য সামারি আর কি। হ্যাঁ, ওকে, আসেন এখন আমরা পড়ার চেষ্টা করি কি বলছো। ইন দ্য কনটেক্সট ইন হুইচ ইট অ্যাপিয়ার্স, কোয়ান্ডারি মোস্ট নিয়ারলি মিনস, কোয়ান্ডারি বলতে কি বোঝায় আর কি সেটা বলছো। ইনভেস্টিগেশন, ডিলেমা, কনজেকচার, অ্যাপ্রক্সিমেশন, সারপ্রাইজ। এখানে অফকোর্স দেখেন আমাদের কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি যাচ্ছে, এখানে ডিলেমা যাচ্ছে। ঠিক আছে? কনটেক্সটের মধ্যে ডিলেমাটাই এরকম একটা ব্যাপার ছিল, ওরা একটা ডিলেমার মধ্যে ছিল যে কি করবে এখন। ঠিক আছে? তো ওই ডিলেমাটা সলভ করার জন্য ওরা ফোরামিনিফেরার, হ্যাঁ, ফসিল নিয়ে গবেষণা শুরু করে। আর কোয়ান্ডারি ওয়ার্ডটার এমনিও মিনিং হচ্ছে ডিলেমা। ঠিক আছে? তো দেখেন না ভোকাবুলারি কতটা ইম্পর্টেন্ট। ভোকাবুলারি কিন্তু জাস্ট ভোকাবস রিলেটেড কোশ্চেন অ্যান্সার করার জন্য না, প্যাসেজেও এরকম এক দুইটা ভোকাবুলারি কোশ্চেন থাকে। তো প্যাসেজে অনেক কঠিন ভোকাবস থাকে, যেটা হচ্ছে আমরা ভোকাবস জানলে বোঝা অনেক ইজি হবে। ঠিক আছে? ওকে, 4 নাম্বার কি বলছে, দ্য প্যাসেজ ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ, ওকে, কি নিয়ে মেইনলি কনসার্ন, আসুন দেখি অপশনগুলি। Introducing a problem and explaining a technique for addressing it. Okay, it can be the answer. একটা প্রবলেম হচ্ছে এখানে ইন্ট্রোডিউস করছে, রাইট? হ্যাঁ, যে ইয়া করা যাচ্ছিল না, ক্লাইমেটটা কি সেটা গেস করা যাচ্ছিল না। তারপরে হচ্ছে একটা টেকনিক এখানে এক্সপ্লেইন করছে যে কিভাবে এটা অ্যাড্রেস করা হয়েছে। ইয়েস, এ ক্যান বি দ্য অ্যান্সার। ফর নাও এটাই বেস্ট অ্যান্সার। এখন দেখি একটু বেটার কিছু পাই কিনা। হাইলাইটিং দ্য ডিফারেন্ট ওয়েজ দ্যাট টু টাইপস অফ কেমিক্যালস ক্যান বি ইউজড। হ্যাঁ, এখানে বলছে কিন্তু এটা তো প্রাইমারি কনসার্ন না প্যাসেজের। ঠিক আছে? এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আসছে অক্সিজেন 16 আর 18, বাট ইটস নেভার দ্য প্রাইমারি কনসার্ন অফ দ্য প্যাসেজ। ইভালুয়েটিং দ্য ইউজফুলনেস অফ এ সাইন্টিফিক স্ট্র্যাটেজি, না এটাও না। এখানে ইউজফুলনেস নিয়ে কিছু বলা হয়নি, জাস্ট একটা হচ্ছে প্রক্রিয়া বলছে আর কি, যে এটা হচ্ছে এই কারণে করা হয়েছে। ঠিক আছে? এই সাইন্টিফিক স্ট্র্যাটেজিটা ইভালুয়েট করা, এটার ইউজফুলনেস ইভালুয়েট করা ইজ নট দ্য প্রাইমারি concern of this passage also. I think. Introducing a scientific finding and discussing its implications
না, ব্যাপারটা ঠিক এরকমও না, ঠিক আছে? এখানে কোনো সায়েন্টিফিক ফাইন্ডিং বা কোনো আবিষ্কার নিয়ে কিছু বলা নাই, একটা প্রসেস বুঝাইছে যে সায়েন্টিস্টরা কি করে, একটা সমস্যা সমাধানের জন্য কি করছিল সেটা বুঝাইছে। এক্সপ্লেইনিং এ ডিফিকাল্টি ফেসড বাই সায়েন্টিস্ট, হ্যাঁ দ্যাটস ট্রু, বাট দেখেন ই নাম্বার অপশনটা হচ্ছে বেটার কি এ না? এ তো দেখেন এতে কিন্তু ই এরই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এ। ইতে বলছে যে জাস্ট একটা প্রবলেম ফেস করছো, আর এতে বলছে যে প্রবলেম ফেস করছে এবং ওইটা সলভ করার জন্য টেকনিকটা কি সেটাও এক্সপ্লেন করছে, হুইচ ইজ দ্য হলিস্টিক অ্যান্সার আর কি, ঠিক আছে? হুইচ ইজ দ্য কমপ্লিট অ্যান্সার। যে এই প্যাসেজে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে আগে, যে দিস ইজ দ্য প্রবলেম, এরকম একটা সিচুয়েশন, এরকম প্রবলেম হয়েছে, দেন ওই প্রবলেমটা সলভ করার জন্য কি টেকনিক ফলো করছে সায়েন্টিস্টরা ওই জিনিসটা ডিটেইলে এক্সপ্লেন করা হয়েছে। তো দেখেন আমাদের এখানে বেস্ট আনসার হচ্ছে এ, বাকিগুলি কাছাকাছি যায় কিন্তু এ কে বিট করতে পারে না, ঠিক আছে? তো এ ইজ দ্য বেস্ট আনসার হিয়ার। ওকে, তো দেখেন আমাদের প্যাসেজ হচ্ছে এরকমই, আইবিএ তো এরকম প্যাসেজ হচ্ছে বা কম্পারেটিভলি একটু ইজিয়ার আসতে পারে, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড মনে রাখবেন, জিআরই এর স্ট্যান্ডার্ডই আইবিএ এর রিডিং কম্প্রিহেনশন আছে, ঠিক আছে? তো ম্যাকগ্রো হিল জিআরই যে বইটা, এই বইটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, পাশাপাশি হচ্ছে আইবিআর গাইড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবেন, তাহলে হচ্ছে একটা ভালো আইডিয়া আপনারা পাবেন আর কি, ঠিক আছে? রিডিং কম্প্রিহেনশন নিয়ে। ওকে, সো দ্যাটস ইট, আজকে হচ্ছে এখানে আমরা এন্ড করব। আর অ্যাজ আই সেড, কালকে হচ্ছে আমাদের একটা ম্যাথ মেকআপ ক্লাস থাকবে, যেটা হচ্ছে আমরা গতকাল মিস করছি, ঠিক আছে? অ্যাজ এ স্কেজুয়াল আর কি, গতকাল যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আগামীকাল রাত 9:30 হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, এখানে এন্ড করতেছি।